প্লিজ বেবি, দাও না একটা। দেবো না, দেবো না, দেবো না। তোমাকে কতবার বললাম যেদিন তোমার সঙ্গে আমরা সামনাসামনি দেখা হবে সেদিন আমি তোমাকে আমার সব কিছু দিয়ে দেব। কিন্তু কেন বলো তো, কতদিনের সম্পর্ক আমাদের, তারপরেও তুমি আমাকে এইটুকু বিশ্বাস করতে পারো না? তুমি কি আমাকে আর পাঁচটা ছেলের মতো মনে করো নাকি আমি তোমাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করে নেব? কিন্তু আজ তোমাকে আমি কিছুই দেব না। আর তুমি রাগ করছো কেন? আমি কি তোমাকে সেভাবে বলেছি নাকি? বলেছি তো যেদিন তোমার সঙ্গে আমার প্রথম দেখা হবে সেদিন আমি তোমাকে আমার চেহারা দেখাবো। তার আগে তোমাকে আমি কোনোভাবেই আমার চেহারা দেখাবো না। কিন্তু কেন, সেটা তো তুমি বলবে আমাকে। কি কারণে আমি তোমার চেহারাটা দেখতে পারি না? তুমি আমার চাইতে বয়সে বড়, সেজন্য। তোমাকে তো আমি বলেছি, প্রেম ভালোবাসায় বয়স বা অন্য কোনো কিছুই ম্যাটার করে না। আমি তোমায় ভালোবাসি। আর একটা কথা তুমি খুব ভালো করেই জানো, আমি আমার বাবা মার কাছে মুখ ফুটে যখন যা চেয়েছি তখন তাই পেয়েছি। আমি আমার ভালোবাসার মানুষটাকে চাইবো, সেটা আমার বাবা মা কখনোই বলবে না। প্লিজ, তোমাকে দেখার অপূর্ণ এই ইচ্ছাটা প্লিজ পূরণ করো। অবশ্যই পূরণ করব মাই ডিয়ার, তবে এখন নয়, যখন তুমি আমার সঙ্গে সরাসরি দেখা করতে আসবে ঠিক তখন। তোমার সঙ্গে কিভাবে দেখা করব আমি তো সেটাই ভেবে পাই না। আমার বাসা ঢাকা মিরপুরে, আর তোমার বাসা হলো নেত্রকোনার দুর্গাপুরে। ওদিকে আমার লাইফে আমি কোনোদিন দিয়েছি কিনা তাও সন্দেহ আছে। তাহলে তোমার সঙ্গে আমার দেখাটা হবে কি করে বলো তো শুনি? তুমি আসলেই হবে, কারণ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে প্রতি বছর অনেক মানুষ আমাদের এলাকায় ঘুরতে আসে। তোমাদের কলেজ থেকে তোমার বন্ধুদের নিয়ে এদিকে ঘুরতে চলে এসো, তাহলেই তো হয়ে যায়। ঠিক আছে, দেখা যাক কোনোদিনও সেই স্বপ্ন পূরণ হয় কিনা, আর তোমাকে কোনোদিনও নিজের চোখে দেখতে পারি কিনা। তবে হ্যাঁ, তোমাকে একটা কথা বলার ছিল। আমি তোমায় সত্যি ভালোবাসি। তুমি যদি বাস্তবে দেখতে কুৎসিত হও তাও আমার কিছু যায় আসে না। সেটা যখন সামনাসামনি দেখা হবে তখন দেখা যাবে। এখন তাহলে রাখি, আমার অনেক কাজ আছে। তোমার কি এমন কাজ আছে সেটা বলো তো শুনি। আমি তোমাকে যখনই ফোন করি না কেন, তুমি একটা না একটা অযথা অজুহাত দেখাও। সবসময় আমাকে এড়িয়ে যাওয়ার বাহানা করো কেন বলো তো? তুমি কি আমায় ভালোবাসো না নাকি? নাকি আমার জায়গায় অন্য কাউকে পেয়ে গেছো? আমাকে এখন আর ভালো লাগে না। একদম বাজে কথা বলবে না বলে দিলাম। তুমি খুব ভালো করেই জানো আমি পড়াশোনার পাশাপাশি একটা কেজি স্কুলে পার্ট টাইম জব করি, কারণ আমার ফ্যামিলির আর্থিক অবস্থা অতটা ভালো নয়। তাই আমাকে নিজের পড়াশোনার খরচ নিজেকেই বহন করতে হয়। হ্যাঁ, তার জন্য তো বললাম আমি তোমার জন্য প্রতি মাসে টাকা পাঠাই, কিন্তু তুমি সেটাও নেবে না। তাহলে আমি কি করতে পারি বলো শুনি? তোমাকে কিছুই করতে হবে না, যদি পারো তাহলে তাড়াতাড়ি নিজেই পড়াশোনাটা শেষ করে ছোট্ট একটা চাকরি নাও আর আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও। হ্যাঁ, এই তো সবে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, এখনো পড়াশোনা শেষ করতে কতদিন বাকি? এতদিন তুমি আমার জন্য অপেক্ষা করবে আমার তো মনে হয় না। দেখো, আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি। যদি তোমাকে ভুলে যাওয়ার হতো তাহলে তোমাকে মনে রাখতাম না, তাহলে তুমি ছেড়ে অন্য কাউকে নিয়ে সংসার করার চিন্তা ভাবনা করতাম। কিন্তু আমি সত্যিই তোমায় ভালোবাসি, আর সেটার প্রমাণ দেওয়ার জন্য যদি আমাকে 10 বছর অপেক্ষা করতে হয় আমি তাই করব। কিন্তু একটা কথা মনে রেখো, আমি কোনো দিনও তোমাকে ছেড়ে যাব না। এরপর দুজন আরও বেশ কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। গল্পে তো অনেক দূর পর্যন্ত চলে এলাম। এবার আপনাদের কাছে গল্পের নায়ক নায়িকার পরিচয়টা দিয়ে দেওয়া যাক। গল্পের নায়ক নীল, ঢাকা শহরের কোটিপতি ব্যবসায়ী আরব চৌধুরীর একমাত্র ছেলে। সে এবছর ইন্টার ফাইনাল ইয়ারে পরীক্ষা দিয়েছে। এদিকে আমাদের গল্পের নায়িকা নেহা সেই বছর অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা দিয়েছে। দুজনার 2 ক্লাসের পরীক্ষা দেওয়া হয়নি। আপনাদের মনে নিশ্চয়ই একটা ঘটকালি ঘটে গেছে, তাই না? তো চলুন সেই ব্যাপারেই আপনাদের বলি। আমাদের গল্পের নায়ক নীলের সাথে আমাদের গল্পের নায়িকা নেহার পরিচয় হয় ফেসবুকে কোনো একটা গ্রুপে একটা পোস্টের কমেন্ট ধরে। তাদের বিতর্ক, আর সেখান থেকেই পরিচয়। তারপর টুকটাক কথাবার্তা, আর তারপর ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হওয়া। কিন্তু সমস্যা হলো, নেহা নীলের চাইতে বয়সে 4 বছরই বড়, কিন্তু নীলের সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তার কাছে ভালোবাসাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও নেহা এই সম্পর্ক থেকে অনেকবার পিছিয়ে আসতে চাইছিল,
কিন্তু নীল এতটাই ভালোবাসে যে কোনোভাবেই নেহাকে সে সম্পর্ক থেকে পিছিয়ে যেতে দিল না। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসি, আর বাকি ইতিহাসটা হয়ে গল্পের মধ্যেই জেনে নেবেন। এদিকে দেখতে দেখতে নীল ইন্টার পাস করলো, অনার্সে ভর্তি হবে। আজ তার ভার্সিটির প্রথম দিন। কাল সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে তৈরি হয়ে নিল, আর তখনই হঠাৎ তার মনে পড়ল একটা ইম্পর্ট্যান্ট কাজ বাকি পড়ে আছে। সেটা হলো নেহাকে ফোন করা এবং তাকে জানিয়ে দেওয়া। তাই সে সঙ্গে সঙ্গেই মোবাইলটা হাতে নিল আর নেহাকে ফোন করলো। হাই বেবি, কি অবস্থা তোমার? কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি অবস্থা? তুমি কেমন আছো? আর এত সকালে হঠাৎ ফোন করলে যে? তুমি তো কখনো সকাল সকাল ফোন করো না। তুমি হয়তো ভুলে গেছো আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি, আর আজকে আমার ভার্সিটির প্রথম দিন, তাই তোমাকে ফোন করলাম। শুভ কাজে যাওয়ার আগে তো ভালোবাসার মানুষটাকে জানিয়ে যাওয়া উচিত। ও আচ্ছা, এই ব্যাপার। তোমাকেও একটা গুড নিউজ দেওয়ার আছে। আমি কিন্তু অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছিলাম, সেটা তোমার মনে আছে? হ্যাঁ, অবশ্যই মনে আছে। আর মনে থাকবেই বা না কেন? আজ তোমার রেজাল্ট, তোমার কথা ছিল, তোর রেজাল্ট কি বের হয়েছে? হ্যাঁ, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। জানো, আজ আমার কি খুশি লাগছে, আমি তোমাকে আমার খুশিটা জাস্ট বোঝাতে পারবো না। সত্যি, এটা শুনে আমারও খুব ভালো লাগছে। যাই হোক, এখন তাহলে রাখি, আমাকে বেরোতে হবে, তা না হলে আবার প্রথম দিনই লেট হয়ে যাবে। এই বলে নীল ফোনটা কেটে দিয়ে বাসা থেকে বের হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। সেখানে পৌঁছাতে লাগবে 20 মিনিটের মতো সময়। আজ প্রথম দিন ভার্সিটিতে এসেছে, তাই আজ আর ক্লাস হলো না। সবাই সবার সঙ্গে পরিচয় পর্বটা সেরে নিল। একে একে সবাই সবার সঙ্গে পরিচয় করে নিল। এরপর চলে গেল। বেশ কিছুদিন নিজের সঙ্গে একটা ছেলের খুব ভালো বন্ধুত্ব হয়েছে। সবসময় একে অপরের সঙ্গে সময় কাটায়। দুজন যেন দুজনের খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। সবচাইতে ভালো ব্যাপার হলো এটাই যে সেই ছেলেটা বাড়ি নেত্রকোনার দুর্গাপুরে। সেদিন বিকেলবেলা একসঙ্গে কথা বলছিল, তখনই হঠাৎ নীল কথার প্রসঙ্গে বলে, এবার হয়তো আমি তোমাদের এলাকায় আসার সুযোগ পাবো। হয়তো আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকিয়ে আছে, এটা আমার জন্য একটা সুযোগ করে দিয়েছে। কিন্তু কি করে এই অসাধ্য সাধন হলো, আমি তো সেটাই বুঝতে পারছি না। আসলে তোমাদের এলাকার একটা ছেলে আমি যেই ভার্সিটিতে ভর্তি হয়েছি সেই ভার্সিটিতে ভর্তি হয়েছে। ছেলেটার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব বলতে পারো। তোমার প্রসঙ্গই ওই ছেলেটার সঙ্গে আমার পরিচয় আর বন্ধুত্ব তা হয়ে উঠেছে। আমি যখন জানতে পারি ছেলেটার বাড়ি তোমাদের এলাকায়, তখনই আমি ছেলেটার সঙ্গে বন্ধুত্ব করি। ও, তাহলে তো খুবই ভালো ব্যাপার। এবার নিশ্চয়ই তোমার দেখা পাওয়া যাবে। এভাবে চলে গেল বেশ কিছুদিন। দেখতে দেখতে ঈদের ছুটি পড়ে গেল। হৃদয় গ্রামের বাড়িতে যাবি, তখনই নীল তাকে বলল, দোস্ত, আমি তোর সঙ্গে তোদের বাড়িতে যেতে চাই, যদি তোর কোনো প্রবলেম না থাকে তো। তুই আমাদের বাড়িতে যাবি সেটা তো খুব ভালো কথা। আমি তো ভেবেছিলাম তোকে বলবো, কিন্তু তুই কোটিপতির বাবার একমাত্র আদরের ছেলে, আমাদের এলাকায় গিয়ে থাকতে পারবি? আমরা তো গ্রাম অঞ্চলে থাকি। সেটা কোনো ব্যাপার না, আমি পারবো। আসলে তোমাদের এলাকায় আমার একটা কাজ আছে, খুবই সিক্রেট, যেটা আমি তোকে বলতে পারবো না। আজ পর্যন্ত কাউকেই বলিনি, আমার ফ্যামিলির মানুষদের কেউ না। এখন তুই যদি কোনো কিছু জানতে না চেয়ে আমাকে নিয়ে যেতে পারিস, তাহলে আমি তোর সঙ্গে যাব। আরে দোস্ত, এসব তুই কি বলছিস? তুই আমার বন্ধু, আর আমি তোকে কোনো কিছু জিজ্ঞেস না করে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারবো না, এমনটা তো কখনো হতেই পারে না। তুই আমার খুব ভালো বন্ধু, আমি খুব ভালো করেই জানি তুই খারাপ কিছু করবি না, তাই নির্দ্বিধায় তোকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি আজকেই বাসায় গিয়ে জিনিসপত্র গুছিয়ে তোর বাসায় চলে আসব, আর তারপর তোর সঙ্গেই চলে যাব। আচ্ছা ঠিক আছে, চলে আয়। আমিও তাহলে আমার আম্মুকে ফোন দিয়ে বলে দিই আমার সঙ্গে তুই যাবি। আসলে তুই শহরের মানুষ, আমাদের নিয়ে কথা নেই, তোর জন্য তো একটু এক্সট্রা আয়োজন করতে হবে, তাই না? আরে না দোস্ত, সেরকম কিছুই করতে হবে না। আমি তোদেরকে কোনো ঝামেলায় ফেলতে চাই না। আসলে একটা কাজ পড়েছে তোদের এলাকায়, তাই যেতে হবে, না গিয়ে উপায় নেই, তাই তোর সঙ্গে যাচ্ছি।
আমি তো তোদের এলাকা চিনি না, যদি কখনো কোনো প্রবলেমে পড়ে যাতে তুই সহযোগিতা করতে পারিস। ঠিক আছে দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, তোর কোনো প্রবলেম হবে না। আমাদের এলাকায় যদি তুই কখনো কোনো প্রবলেমে পড়িস তাহলে আমি তোকে সর্বাধিক সহযোগিতা করব, যতটুকু আমার সাধ্যে কুলায়। এই বলে নীল হৃদয়ের সঙ্গে কথা বলা শেষ করে বাসে চলে আসলো। আর বাসে এসে তার আম্মুকে সে বলল, আম্মু, আমি আমার বন্ধুর সঙ্গে একটু নেত্রকোনার দুর্গাপুরে যাব। ও অনেক রিকোয়েস্ট করে বলছে ওর সঙ্গে ওদের বাড়িতে যাওয়ার জন্য। তাছাড়া আমার তো কখনোই পাহাড়ি এলাকা দেখা হয়নি, তাই আমি যেতে চাই। যেতে চাও? যাবে। আমরা কি কখনো তোমার সিদ্ধান্তে অমত পোষণ করেছি? আমরা সব সময় তোমাকে সাপোর্ট করে এসেছি আর ভবিষ্যতেও সাপোর্ট করে যাব। থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম তুমি কখনোই আমার সিদ্ধান্তে অমত পোষণ করবে না, তাই আমি আমার বন্ধুকে বলে এসেছি আমি ওর সঙ্গে যাব। যাই হোক, আমার ওখানে যেতে কিছু টাকা লাগবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তোমার আব্বুকে বলবো তোমার বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে। আরেকটা কাজ করো, কবে যাবে তুমি? তোমার তো ওইখানে যেতে হলে এক্সট্রা কিছু কাপড় চোপড় নিয়ে যেতে হবে, সেইগুলো একটু কিনে নিয়ে আসো কষ্ট করে। আমার তো এখন শপিংয়ে যাওয়ার সময় নাই। তাছাড়া কয়দিন পর ঈদ, তুমি কি ঈদের আগে চলে আসবে নাকি ঈদ ওখানে করে তারপর আসবে? বন্ধুর বাড়িতে ঈদের ছুটিতে যাচ্ছি। ঈদের আর 4-5 দিন বাকি আছে। ঈদের আগে কি ওরা চলে আসতে দেবে? ঈদ করে তারপরে আসব। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আমরা তো কখনো কোনো ব্যাপারে তোমাকে নিষেধ করিনি আর ভবিষ্যতেও করব না। তুমি আমাদের আদরের একমাত্র ছেলে। আমরা চাই তুমি আমাদের কোনো কষ্ট না পাও। অতঃপর মায়ের সঙ্গে কথা বলা শেষ করে বেঙ্গলি চলে গেল। সেখান থেকে তার ঈদের ড্রেস সহ নানা কাপড় চোপড় কিনে নিল, আর সেই সঙ্গে তার প্রিয়তমার জন্য কিছু স্পেশাল গিফট। কেনাকাটা শেষ হলে সে বাসায় চলে আসলো এবং সব কিছু গুছিয়ে নিয়ে হৃদয়ের বাসায় চলে গেল। সেখান থেকে তার রাতের বেলা বাসে উঠবে আর সকালে দুর্গাপুর গিয়ে পৌঁছাবে। দোস্ত, বিশ্বাস কর, আমি কোনোদিন ভাবতেও পারিনি তুই নিজে থেকে আমাদের বাড়িতে যাওয়ার কথা বলবি। জানিস না আমার কি খুশি লাগছে, আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমার অনেক খুশি লাগছে। আমি তোকে বলাতেই তুই রাজি হয়ে গেলি। আমার সঙ্গে তোর এই কদিনের পরিচয়, আর কদিনের পরিচয় তুই আমার খুব ভালো বন্ধু হয়ে গেছিস। যাই হোক, বাস কখন ছাড়বে? এই তো আমি কিছুক্ষণ আগেই কন্ট্রাক্টরকে ফোন করেছিলাম। কন্ট্রাক্টর বলেছে 10টার স্টেশনে থাকতে। অতঃপর দুজনেই রাতের খাওয়া দাওয়া করে রাত 10টার দিকে বাস স্টপে চলে এলো, আর সেখান থেকে বাসে উঠে সকাল 6টায় দুর্গাপুর স্টেশনে নামলো। সেখান থেকে একটা অটোতে করে হৃদয়ের বাড়িতে চলে গিয়ে উঠল। অনেকটাই গ্রামাঞ্চল বলা চলে, একদম বাংলাদেশের শেষ সীমানার দিকে, অত্যন্ত পাহাড় এলাকা। হৃদয়ের কাছ থেকে জানতে পারল এটা দুর্গাপুরের বিজয়পুর। হৃদয় নীলকে নিয়ে বাড়ির গেটের সামনে পৌঁছালো। তখনই হঠাৎ হৃদয়ের চাচাতো বোনের সামনে পড়ল, আর তার চাচাতো বোন তাকে বলল, কিরে হৃদয়, তোর সঙ্গে এই ছেলেটাকে? একে তো আগে কখনো কোনোদিন আমাদের এলাকায় দেখা যায়নি। আপু, এটা আমার বন্ধু। ওরা নাকি আমাদের এলাকায় কোনো একটা কাজ করছে, তাই আমাদের সঙ্গে এখানে এসেছে, কয়েকদিন থাকবে এখানে। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। একবার নিয়ে আসিস আমাদের বাড়িতে, গল্প করবো না। হাই, আমি রূপা। হ্যালো, আমি নীল চৌধুরী। এবছর ঢাকা সিটি ইউনিভার্সিটিতে অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি। আচ্ছা আপু, ঠিক আছে তাহলে। এখন আমরা আসি, বিকেলের দিকে তোমাদের বাড়িতে যাব না। আর কাকিমাকে বলে দিও আমি এসেছি। কাকিমার হাতের পিঠা খেতে হবে, অনেকদিন কাকিমার হাতের পিঠা খাওয়া হয় না। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে হৃদয়ের চাচাতো বোন সেখান থেকে চলে গেল। চলে যাওয়ার পর হৃদয় নীলকে বলল, এটা আমার বড় চাচার মেয়ে। তারা আর আমরা আলাদা আলাদা বাড়িতে থাকি, তাই তাদের সঙ্গে আমাদের খুব একটা যোগাযোগ হয় না। কিন্তু আমি তো শুনেছি গ্রামের মানুষরা সবাই একে অপরের সঙ্গে মেলামেশা করে থাকে, সবাই একসঙ্গে থাকতে খুবই পছন্দ করে। তোদের ক্ষেত্রে কেন এরকম বলতো শুনি। দোস্ত শোন, এইসব ব্যাপারে তোকে পরে বলবো।
এখন বাড়িতে চল, সারা রাত জার্নি করে এসেছি। তাছাড়া আমার খুব ক্ষুধা লেগেছে। আগে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেই, তারপর তোকে বলবো। তাছাড়া আমরা তো এখানে অনেক দিন আছি, সব কিছু তোকে ঘুরে ঘুরে দেখাবো আর বলবো। আচ্ছা দোস্ত, ঠিক আছে, চল ভিতরে। এই বলে নীল আর হৃদয় দুজনে বাড়ির ভিতর প্রবেশ করলো। নীল হৃদয়ের আম্মুকে সালাম দিয়ে কৌশল বিনিময় করলো। হৃদয়ের আম্মু বেশ ভালো মনের মানুষ। নীলকে সাদরের সম্ভাষণ জানিয়ে তিনি ভিতরে নিয়ে আসেন এবং হাত মুখ ধোয়ার পানি এগিয়ে দিলেন। নীল ওই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর হৃদয়ের সঙ্গে বসে সকালের নাস্তা সেরে নিল। নাস্তা করা শেষ হলে হৃদয়ের আম্মু নীলকে বলল, বাবা শোনো, তোমায় একটা কথা বলি। এসেই যখন ভালো হয়েছে, তুমি আমাদের এখানে কয়দিন থাকবে। সামনেই তো ঈদ, আমাদের এখানেই যাবে, তারপর এখান থেকে যাবে। সে ব্যাপারে তোমাকে কোনো চিন্তা করতে হবে না আম্মু। আমি ওকে বলে এনেছি আমাদের এখানে থাকবে আর আমাদের এখানেই ঈদ করবে। ঈদের ছুটি শেষ হলে এখান থেকে ঢাকায় চলে যাবে। আন্টি, হৃদয় একদম ঠিক কথাই বলেছে। আমিও বাসায় বলে এসেছি আপনাদের এখানে এই কয়দিন থাকবো। আসলে ঈদের ছুটি তো অনেক দেরির ছুটি আছে, তাছাড়া আমার কখনো পাহাড় দেখা হয়নি, তাই ভাবছি আপনাদের এখানে কিছুদিন থেকে আপনাদের এলাকাটা ভালো করে ঘুরে দেখব। হ্যাঁ, সেটা তুমি একদম ঠিক কথা বলছো। আমাদের এলাকাটা অনেক সুন্দর। তুমি এক সপ্তাহ ঘুরে বেড়ালেও সবকিছু দেখে শেষ করতে পারবে না। এই ধরো বিদেশিদের কালচার, একাডেমি, তারপর আছে বিজয়পুরের নীলপানি, সাদামাটির পাহাড়, ওদিকে আবার আছে রানী রাসমণির স্মৃতিসৌধ। আরো অনেক কিছু আছে যেগুলো তুমি হৃদয়ের সঙ্গে ঘুরে দেখতে পারবে। অনেক ভালো লাগবে তোমার। আচ্ছা আন্টি, ঠিক আছে, অনেক দিন তো থাকবো, সব কিছুই ঘুরে দেখব, কিন্তু সারা রাত জার্নি করে এসেছি, এখন একটু ঘুমাতে হবে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তাছাড়া অপরদিকে সম্বেশ্বরী নদী আছে। এখন বর্ষাকাল, নদীতে পানি টইটুম্বর। অনেক ভালো লাগবে তোমার। ওই যে পাশের ঘরটা আমি তোমাদের দুজনের জন্য রেডি করে রেখেছি, তোমরা দুজন ওই ঘরেই থাকবে। তাছাড়া ঈদ আসছে, বাড়িতে আরো মেহমান আসবে। অনেকগুলো ঘর থাকলেও ওই ঘরেই ওরা থাকবে। তোমাকে আলাদা করে কোনো ঘর দিতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। আরে না আন্টি, এভাবে বলার কি আছে। আসলে আমরা শহরে মানুষ, সেটা ঠিক আছে, কিন্তু সবাই একসঙ্গে গাদাগাদি করে থাকার আনন্দটা আমরা কখনোই পাইনি। আমি আমার আম্মুর কাছে শুনেছিলাম তারা যখন ছোটবেলায় নানার বাড়িতে কিংবা দাদার বাড়িতে বেড়াতে যেত, তখন নাকি সবাই একসঙ্গে একই বিছানায় অনেক আনন্দ করে ঘুমাতো। এবার না হয় গ্রামে এসে আমি সে আনন্দটাই একটু উপভোগ করলাম। বলতে বলতে নীল আর হৃদয় দুজনেই পাশের রুমটাই সে ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে বিকাল হয়ে আসলো। হৃদয়ের আম্মু তাদের দুজনকে ডেকে ঘুম থেকে ওঠালো এবং দুপুরের খাবার খেতে দিল। খাওয়া দাওয়া শেষ হলে হৃদয় নীলকে বলল, দোস্ত চল, বড় চাচার বাড়িতে যাওয়া যাক। আপু বলে গিয়েছে ওদের বাড়িতে যেতে, আর কাল তোকে নিয়ে ঘুরতে বের হব। আজ তো অনেক রাস্তা জার্নি করে এসেছি, আজ আর যেতে মন চাইছে না। চল আজকে বড় চাচার বাড়ি থেকে ঘুরে আসি। ঠিক আছে দোস্ত, তবে আমার একটা কাজ আছে, তুই 1 মিনিট ওয়েট কর, আমার একটা ফোন দেওয়ার আছে, আমি 2 মিনিট কথা বলেই আসছি। এই বলে নীল সেখান থেকে একটু দূরে গেল এবং সঙ্গে সঙ্গেই নেহার নাম্বারে ফোন করলো। দুবার ফোন হতেই নেহা ফোনটা রিসিভ করলো। তা এসেছে তো, অনেকক্ষণ হয়েছে, এতক্ষণে কেন আমাকে ফোন করলে? আমি অনেকক্ষণ আগে এসেছি, সেটা তুমি জানলে কি করে? আমি তো তোমাকে একবারও ফোন করে বলিনি যে আমি কখনো এসেছি। তুমি বলবে আর তারপর আমাকে জানতে হবে, এটা কোনো হাদিসে লেখা আছে নাকি? আমি সব জানি তুমি কখন এসেছো আর কখন কি করেছো। যাই হোক, দুপুরের খাওয়া কেমন হয়েছে? হ্যাঁ ভালোই, আন্টির হাতের রান্না জাস্ট অসাধারণ। আচ্ছা একটা কথা বলো, তুমি কি আমায় দেখেছো? আর যদি দেখে থাকো তাহলে তুমি আমার সামনে আসোনি কেন? আমি আসবো, সময় যখন হবে তখন আমি নিজেই তোমার সামনে আসব। যাই হোক, একটা কথা বলতে ফোন করেছিলাম। আমি জানি তুমি এখন এক জায়গায় যাচ্ছ, তবে একটা কথা মনে রেখো, যদি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছো তাহলে তোমার চোখ তুলে কিন্তু মার্বেল বসিয়ে দেব, মনে রেখো।
এরকম কথা তুমি বলতে পারলে? আমি কত দূর থেকে কত কষ্ট করে শুধু তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি, আর তুমি কিনা বলছো আমি অন্য মেয়েদের দিকে তাকাবো? শোনো, ঢাকা শহরে মেয়ের কোনো অভাব নেই। আমি চাইলে 10-12টা মেয়ের সঙ্গে রিলেশন করতে পারি, কিন্তু তোমায় ভালোবাসি। ভালোবাসার মানুষ রেখে আমি কেন অন্য নারীতে আসক্ত হতে যাব? তোমাদের ছেলেদের বিশ্বাস নেই বাবু। তোমরা ঘরে বউ রেখেও আরো 10টা মেয়ের সঙ্গে পরকিয়া করতে পারো, আর সেখানে আমি তো তোমার গার্লফ্রেন্ড, তাও আবার তোমার চাইতে বয়সে সিনিয়র। তুমি এখনো আমার চেহারা পর্যন্ত দেখোনি, তাহলে তুমি যে আরেকটি মেয়ে দেখলে তার সঙ্গে ইটিস পিটিস করবে না, তার কি এমন গ্যারান্টি আছে? আমাকে যখন বিশ্বাসই করো না, তাহলে আছো কেন আমার সঙ্গে সম্পর্কে? আমার সঙ্গে ব্রেকআপ করে নিলেই তো পারো। যেখানে বিশ্বাস নেই সেখানে তো ভালোবাসা মূল্যহীন। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এখন দয়া করে ফোনটা রাখো, তোমার বন্ধু ওদিকে তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, তুমি আমাকে একটা সত্যি করে কথা বলো না, তুমি জানলে কি করে? বললাম তো বলবো না, সময় হলে আমি ঠিকই তোমার সামনে আসব। তবে একটা কথা আবারও তোমাকে মনে করিয়ে দিচ্ছি, উল্টাপাল্টা কিছু করলে তোমার খবর আছে বলে দিলাম। এই বলে নেহা নীলকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। হৃদয় এদিকে নীল তার বন্ধু হৃদয়ের সঙ্গে তার চাচার বাড়িতে চলে গেল। নীল আর হৃদয় সেখানে যাওয়ার পর হৃদয়ের চাচাতো বোন তাদের দুজনকে বারান্দায় বসতে দিয়ে বলল, হৃদয়, তোরা দুজন এখানে বস, আম্মু তোদের জন্য পিঠা বানিয়েছে। আমি সকালবেলা এসেই বলেছিলাম আমি তোদের জন্য পিঠা নিয়ে আসি। এ শুনে নীল প্রথমবার মেয়েটার দিকে তাকালো। মেয়েটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দরী, একদম পরীর মতো বলা চলে। নীল শুনেছিল পাহাড়ি এলাকার মেয়েরা একটা কালো বর্ণের হয়। একটু কালো বর্ণের হয়, কিন্তু এই মেয়েটাকে দেখে সেরকম মনে হচ্ছে না। মনে হচ্ছে যেন পাহাড়ি কন্যা নিজের হাতে এই মেয়েটাকে অপরূপ সৌন্দর্য দান করেছে। যাই হোক, এই মেয়ের দিকে নজর দেওয়া তো যাবে না, হাজার হোক বন্ধুর বড় বোন বলে কথা। তাছাড়া ও নীল একটা মেয়েকে ভালোবাসে, যার সঙ্গে এখনো তার দেখা হয়নি। এসব চিন্তা করতে করতে হৃদয়ের চাচাতো বোন দুটো প্লেটে করে তাদের জন্য পিঠা নিয়ে আসলো, আর তারা দুজনেই বসে পিঠা খেতে শুরু করলো। তখনই হৃদয়ের চাচাতো বোন নীলকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, তা তোমার ফ্যামিলির মানুষজনকে নিয়ে এলে না আমাদের এলাকায়? আসলে ফ্যামিলিতে আমার আব্বু আম্মু ছাড়া অন্য কেউ নেই। আমার আব্বু বিজনেসম্যান, উনি ব্যবসার কাছে সবসময় ব্যস্ত থাকেন, আর আম্মু বাসায় থাকেন, কিন্তু আব্বু আম্মুকে কোথাও যেতে দেয় না। আম্মু কোথাও চলে গেলে নাকি আব্বুর একটু ভালো লাগে না, তাই। পিওর ভালোবাসা, ভালোবাসাগুলো এমনই হওয়া উচিত। আচ্ছা আপু, আপনি তো আমাদের চাইতে বয়সে বড়, আপনাকে একটা প্রশ্ন করার ছিল, যদি কিছু মনে না করেন। হ্যাঁ, আমি হৃদয়ের বড় বোন, তোমারও বড় বোনই হব। বলো কি বলবে। আচ্ছা ধরেন আমি আমার চাইতে বয়সে বড় একটা মেয়েকে ভালোবাসলাম, মেয়েটা ছোটখাটো একটা চাকরিও করে, আমার ফ্যামিলি মেনে নিল, কিন্তু ওই মেয়ের ফ্যামিলি কি এই মেয়ের সম্পর্কটা মেনে নেবে? জানি না, হয়তো মেনে নিতেও পারে, কারণ মেয়েটা যদি ভালোবাসাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে, তাহলে তার ফ্যামিলিকে সে এতটা প্রায়োরিটি দেবে না। তাছাড়া ওই মেয়ের ফ্যামিলিটা যদি ভালো হয়, তাহলে ভালোবাসা তাকেই সবচাইতে আগে দেখবে, বয়সটাকে নয়। কিন্তু তুমি কেন এরকম প্রশ্ন করলে আমি জানতে পারি? না মানে আসলে সেরকম কোনো ব্যাপার নয়, মনে পড়লো তাই বললাম। আচ্ছা যাই হোক, আজকে তাহলে আমরা আসি। এই বলে হৃদয় আর নীল সেখান থেকে চলে আসলো। এরপর দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে হৃদয় আর নীল দুজনেই মিলে বের হলো বিজয়পুরের সাদামাটির পাহাড় আর নীলপানি দেখতে যাবে বলে। তখন হঠাৎ নেহা তাকে ফোন করলো। এই যে মিস্টার, শোনো, ঘুরতে যাচ্ছ বেশ ভালো কথা, তবে আমি যেটা বলেছিলাম সেটা যেন মাথায় থাকে, পাহাড়ি মেয়েদের দিকে যেন নজর না পড়ে। হ্যাঁ প্লিজ, তুমি একবার আমার সামনে আসো। আমি এত দূর থেকে তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি, আর তোমাকে যদি দেখতে না পাই তাহলে এখানে এসে আমার লাভ কি বলো তো শুনি? আমি তো বললাম আগে তোমাকে একটু যাচাই বাছাই করে দেখি এখন সামনাসামনি, তারপর আমি তোমার সামনে আসব। যদি আমার মনে হয় যে তুমি আমার সঙ্গে একটুও চিট করার চেষ্টা করেছো, তাহলে আমি তোমার সঙ্গে দেখা করব না, বরং তোমার সঙ্গে সম্পর্কও রাখবো না। প্লিজ নেহা, তুমি এরকমটা বলো না। তোমায় আমি খুব বেশি ভালোবাসি। তুমি যদি আমার সঙ্গে সম্পর্ক না রাখো আর আমার সঙ্গে সম্পর্ক বিশ্বাস করো, তাহলে আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, কারণ আমি তোমাকে
আমার সবটা দিয়ে ভালোবাসি। আমার মন প্রাণ অস্তিত্ব সব কিছুর মধ্যেই শুধু তুমি রয়েছো। হ্যাঁ, আমি তো সেটাই দেখতে চাই। তুমি আমায় সত্যিই ভালোবাসো নাকি শুধু শুধুই আমার সঙ্গে টাইম পাস করছো? যদি তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তবেই আমি তোমার সামনে আসব। নেহা সোনা, তোমার কি এরকম করাটা ঠিক হচ্ছে? একটা ছেলে ঢাকা থেকে তোমার জন্য দুর্গাপুর এসেছে তোমার সঙ্গে দেখা করতে, আর তুমি কি না এই ছেলেটাকে দেখা দিচ্ছ না? তুমি তোমার নিজের বিবেকের কাছে একবার জিজ্ঞাসা করো, বিবেক তোমাকে কি উত্তর দেয় সেটা আমাকে বলো। জীবনটা আমার, জীবনটা বিবেকের নয়। আমি কেন বিবেককে প্রশ্ন করতে যাব? আমি আমাকে প্রশ্ন করতে পারি। যাই হোক, আমি তোমাকে তো একবার বলেছি, তুমি যদি আমার পরীক্ষায় পাশ করতে পারো তাহলে আমি তোমার সামনে আসব। এই বলে নেহা ফোনটা কেটে দিল। নীল মন খারাপ করে তার বন্ধুর সঙ্গে ঘুরতে বের হলো। সারাদিন অনেক ঘোরাঘুরি করলো, কিন্তু তার মনে একটু ভালো লাগছে না, কারণ যেই মানুষটার জন্য সে এত দূর থেকে এসেছে সেই মানুষটাই তার সঙ্গে দেখা করছে না। এরকমটা কি হয়? সারাদিন ঘোরাঘুরি করে রাতের বেলায় বাসায় ফিরে আসলো আর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। এভাবে দেখতে দেখতে ঈদের দিন চলে আসলো। আজ চাঁদ রাত, সবাই হাতে মেহেদি পড়েছে, অনেক আনন্দ করছে। নীল আনমনে হয়ে বারান্দার চেয়ারে বসে আছে। তখনই হঠাৎ নেহার ফোন। কি ব্যাপার? সবাই কত আনন্দ করছে, তুমি এভাবে মনমরা হয়ে বসে আছো কেন? তোমাকে এভাবে মনমরা হয়ে বসে থাকতে দেখলে আমার একটুও ভালো লাগে না। আমার মন ভালো করার মতো কোনো কাজ কি তুমি করেছো? তোমাকে কতবার বলছি, প্লিজ একটাবার আমার সামনে আসো, একটাবার আমার সঙ্গে দেখা করো, কিন্তু তুমি কি আমার কথা একটু শুনেছো? একবারও কি আমার সঙ্গে দেখা করতে রাজি হয়েছো? ঠিক আছে, আমি কাল তোমার সঙ্গে দেখা করব। তুমি কাল বিকেলে একবার দুর্গাপুরের হোটেল নিরালায় চলে এসো, আমি ওখানেই তোমার জন্য ওয়েট করব। তুমি সত্যি বলছো তুমি কাল আমার সঙ্গে দেখা করবে? জানো, এই কথাটা শুনে আমার কতটা খুশি লাগছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। যেই মানুষটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছি সেই মানুষটা কাল আমার সামনে আসতে চলেছে। আমার মনে যে কতটা আনন্দ লাগছে সত্যি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, এখন তাহলে রাখি, কাল দেখা হচ্ছে দুর্গাপুরের হোটেল নিরালায়। এই বলে নেহা ফোনটা কেটে দিল। অপরদিকে নীল হৃদয়ের কাছে হোটেল নিরালার অ্যাড্রেস জানতে চাইল এবং হৃদয় তাকে অ্যাড্রেস বলে দিল, কিন্তু সে হৃদয়কে কোনোভাবেই বলল না ওখানে যাওয়ার কারণটা কি। হৃদয় তাকে কোনো জোরাজুরি করলো না। এভাবেই রাত কেটে গেল। সকাল হলো। সকাল 8টার দিকে নীল ঘুম থেকে উঠে তারপর ফ্রেশ হয়ে নাস্তা করায় ঈদের নামাজ পড়তে যায়। ঈদের নামাজ পড়ে বাড়িতে আসতে প্রায় সকাল 10টার মতো বেজে গেল। তারপর সে হৃদয়কে বলল, দোস্ত, আমাকে একটু দুর্গাপুরের একটা রেস্টুরেন্টে যেতে হবে, যেটার কথা কাল থেকে বলেছিলাম। ওখানে আমি একজনের সঙ্গে দেখা করব। ও আচ্ছা, ঠিক আছে। একটা কাজ কর, আপুর কাছে শুনলাম সেও নাকি তার বান্ধবীদেরকে নিয়ে দুর্গাপুরে ঘুরতে যাবে। তুই চাইলে ওদের সঙ্গে চলে যেতে পারিস। না, কোনো প্রবলেম হবে না, আমি একা একাই চলে যেতে পারবো। আমার সঙ্গে কারোর যেতে হবে না। আমি একটা ছেলে মানুষ, তাছাড়া ঢাকা শহরের ছেলে এখানে হারাবো না কোথাও। আর যদি হারিয়েও যায় তাহলে তোকে ফোন করে বলবো আমাকে নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি তুই কোনো সিক্রেট মানুষের সঙ্গে দেখা করতে চাইছিস, যেটা তুই আমাদের জানাতে চাইছিস না। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই, যা তুই। আর এখানে হারানোর মতো কোনো জায়গা নেই। অতঃপর হৃদয়ের সঙ্গে কথা বলা শেষ করে সকাল 11টার দিকে নীল হৃদয়ের বাড়ি থেকে বের হলো। দুর্গাপুর এসে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করলো, কিন্তু ওই রেস্টুরেন্টটা খুঁজে পেল না। তাই একজন লোকের কাছে জিজ্ঞাসা করলো, আসসালামু আলাইকুম, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ বলুন, আমি কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? আসলে আমি ঢাকা থেকে এসেছি, এখানকার কোনো কিছুই তেমন একটা চিনি না। হোটেল নিরালায় আমার সঙ্গে একজন দেখা করতে আসবে, ওই রেস্টুরেন্টটা কোথায় একটু বলে দিতে পারবেন? ও এই ব্যাপার, কিন্তু আপনি তো ভুল রাস্তায় চলে এসেছেন। এটা তো নাজিরপুরের এদিকে যাওয়ার রাস্তা। আপনি এক কাজ করুন, এটি দিয়ে সোজা পশ্চিম দিকে যান। ওখানে আপনি দেখতে পাবেন কালী মোড় বলে একটা জায়গা আছে। ওখানে একটা মন্দিরও আছে। ওখানে একটা কালী মন্দির আছে বলে জায়গাটার নাম কালী মোড় বলা হয়। ওখানে একটা রাস্তা উত্তর দিকে গেছে, একটা পশ্চিম দিকে আর একটা দক্ষিণ দিকে। আপনি দক্ষিণ দিকের দুটো রাস্তা
একটাকে বলা হয় পশ্চিমগুলি আর একটাকে বলা হয় পূর্বগুলি। আপনি পশ্চিমগুলির রাস্তা ধরে একটু আগাবেন, তাহলে সামনে হোটেল নিরালা অ্যান্ড রেস্টুরেন্ট দেখতে পাবেন। ওকে, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। লোকটার সঙ্গে কথা বলা শেষ করে নীল সামনের দিকে এগোতে থাকলো এবং লোকটার দেওয়া ঠিকানা অনুযায়ী চলে আসলো এবং সেখানেই হোটেল নিরালা এন্ড রেস্টুরেন্ট দেখতে পেল। নীল ভিতরে প্রবেশ করলো এবং এক পাশে একটা টেবিলে বসে রইল। ওইটার কিছুক্ষণ পর এসে তাকে জিজ্ঞাসা করলো, এক্সকিউজ মি, আপনার কিছু লাগবে? লাগবে, তবে আমি এখানে একজনের জন্য ওয়েট করছি। সে আগে আসুক, তারপর অর্ডার করব। আচ্ছা ঠিক আছে, আপনার কিছু লাগলে আমাকে জানাবেন, আমি এখানেই আছি। এই বলে ওয়েটার চলে গেল আর নীল সেখানে বসে অপেক্ষা করতে লাগলো। এভাবে দেখতে দেখতে 2 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু নেহার কথাও দেখা পাওয়া যাচ্ছে না। এদিকে নীল প্রায় বেশ কয়েকবার নেহাকে ফোন দিয়েছে। কিন্তু ফোন সুইচ অফ বলছে। নীল রেস্টুরেন্টে বসে নেহার জন্য অপেক্ষা করছিল। তখন এসে দেখতে পেল হঠাৎ হৃদয়ের চাচাতো বোন বেশ কয়েকটা মেয়ের সঙ্গে এই রেস্টুরেন্টে প্রবেশ করছে। নীল অনেকটা লজ্জায় পড়ে গেল। নীল একা একা বসে আছে, এই জন্য তখনই হঠাৎ হৃদয়ের চাচাতো বোন তার কাছে এসে তাকে বলল, তুমি এখানে যার জন্য অপেক্ষা করছো সে আজ এখানে আসবে না, তোমার সঙ্গে দেখা করবে না। কিন্তু কেন দেখা করবে না? আমি সেই ঢাকা থেকে তার সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছি। তাছাড়া আপনি কি করে জানলেন সেখানে আসবে না? আর আমি কার জন্য অপেক্ষা করছি? আমি জানি তুমি কার জন্য এখানে অপেক্ষা করছো, আর সে আমার পরিচিত বলতে পারো, আমার বন্ধু। আর সে নিজেই আমাকে এখানে পাঠিয়েছে তোমার সঙ্গে কথা বলতে। সে আমাকে বলে যে আগে আমরা যেন তোমাকে যাচাই বাছাই করে দেখে নেই, তারপর যদি পছন্দ হয় তাহলে সে তোমার সঙ্গে দেখা করবে। প্লিজ আপু, আমি আপনাকে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ নেহাকে একবার আমার সামনে আসতে বলুন। আমি ঢাকা থেকে তার সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছি। 2 দিন পর হয়তো চলে যাব, কিন্তু তাকে দেখতে না পেলে আমার খুব কষ্ট হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তোমাকে নেহার সঙ্গে দেখা করিয়ে দিব, কিন্তু তার বিনিময়ে আমাকে এখানে পেট ভরে খাওয়াতে হবে। তারপর যা বিল আসবে সবটাই তোমাকে দিতে হবে। এটা কোন ধরনের ডাকাতি আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি নেহার সঙ্গে দেখা করতে এখানে এসেছি, তাকে কতক্ষণ ধরে ফোন করছি, সে আমার ফোনটা রিসিভ করছে না। আর আপনি কিনা বলছেন এখন আপনাদেরকে খাওয়াতে হবে, তা না হলে আপনারা আমাকে নেহার সঙ্গে দেখা করাবেন না। এরকমটা করার কারণ কি আমি জানতে পারি? এত প্রশ্ন করবে না আমাদের, তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো। তুমি আমাদের সবাইকে এখানে খাওয়াবে কিনা তাই বলো। ঠিক আছে, যদি আপনাদের খাওয়ানোর বিনিময়ে আমি নেহার সঙ্গে দেখা করতে পারি তাহলে আমি তাই করব। আপনারা কি খাবেন অর্ডার করুন, সমস্ত বিল আমি পে করব। হৃদয়ের চাচাতো বোনের সঙ্গে তার বেশ কয়েকটা বান্ধবী এসেছিল। তারা সবাই মিলে সেখানে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া শেষে তাদের বিল আসলো প্রায় 5,000 টাকার মতো। বিল সেটা পরিশোধ করলো। আপু দেখুন, আপনাদের সমস্ত বিল আমি পে করেছি। এখন আপনারা আমাকে আমার নেহার সঙ্গে প্লিজ একটাবার দেখা করতে দিন। তাকে দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে আছে। কতদিনের সম্পর্ক আমাদের, এর মধ্যে একটাবার তার চেহারাটা পর্যন্ত দেখতে পারলাম না। ঠিক আছে, আমরা এখন যাই, নেহার সঙ্গে কথা বলে তোমাকে জানাবো সে তোমার সঙ্গে দেখা করবে কি করবে না। এটা কেমন ধরনের ফাইজলামো আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনারা বললেন আপনাদেরকে খাওয়াতে, তাহলে আপনারা আমাকে নেহার সঙ্গে দেখা করিয়ে দেবেন। এখন আমি আপনাদেরকে খাওয়ালাম, তারপর এখন কি না আপনারা বলছেন আপনারা নেহার সঙ্গে কথা বলে আমাকে জানাবেন। তাহলে এগুলোর মানে কি ছিল? দেখো, একদম বেশি কথা বলবে না, যেটা বলেছি সেটাই করো। একদম বেশি কথা বলার চেষ্টা করবে না। আমাদেরকে বলে দিয়েছে তোমার সঙ্গে দেখা করে কথা বলে খাওয়া দাওয়া করে তারপর তার সঙ্গে গিয়ে কথা বলতে। তারপর যদি তার মনে হয় সে তোমার সঙ্গে দেখা করবে তাহলে করবে, নয়তো করবে না। অতঃপর নিজেকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার সেখান থেকে চলে আসলো। তখনই আবার নীল বারবার নেহার নাম্বারে ফোন করতে থাকলো। বেশ কয়েকবার নেহার নাম্বারে কল ঢুকলো। নেহা ফোন রিসিভ করতেই নীল বলতে লাগলো, নেহা কি হচ্ছে এসবের মানে কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি এত দূর থেকে তোমার সঙ্গে দেখা করতে আসলাম, আর তুমি কি না আমার সঙ্গে এরকম ফাইজলামো করে যাচ্ছ। এগুলো কি আসলেই করা উচিত? কেন, আমি যাদের পাঠিয়েছিলাম তারা তোমাকে বলেনি? ওদের সঙ্গে কথা বলে যদি তোমার মনে হয় আমি তোমার সঙ্গে দেখা করব,
তাহলে করব, নয়তো করব না। তুমি যখন আমার সঙ্গে দেখা করবে না, তাহলে আমাকে এখানে আজ থেকে না বলেছিলে? আর কেনই বা আমাকে হোটেল নিরালায় আসতে বললে? তোমার বান্ধবীরা খাওয়া দাওয়া করতে চেয়েছিল, আমি তাদেরকে খাওয়ালাম। তারা বলেছিল ওদের খাওয়া দাওয়া করালে ওরা তোমার সঙ্গে দেখা করিয়ে দেবে, কিন্তু তা করলো না। কেন হচ্ছে আমার সঙ্গে এরকম, বলো তো শুনি। কাম অন বেবি, রিল্যাক্স, একটু শান্ত হও তুমি। পুরোটা জীবনের ব্যাপার, আমাকে তো একটু যাচাই বাছাই করে দেখে নিতে হবে। আমাকে এতটুকু সময় দাও তুমি। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমি তোমাকে আর কিছুই বলবো না তোমাকে আমার সঙ্গে দেখা করতে। আর একটা কথা, আমি কিন্তু 2 দিন পর ঢাকায় ফিরে যাচ্ছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি ঢাকায় চলে যাওয়ার আগেই আমি তোমার সঙ্গে দেখা করব, চিন্তা করার কিছু নেই। এই বলে ফোনটা কেটে দিল আর নীল রেস্টুরেন্ট থেকে বের হয়ে হৃদয়ের বাসায় চলে আসলো। নীলকে অনেকটা অন্য মনস্ক দেখে হৃদয় তাকে প্রশ্ন করলো, কি ব্যাপার দোস্ত, কি হয়েছে তোর? বল না শুনি। বাসা থেকে গেলি ভালো মুখে, এখন গোমরা মুখ করে ফিরে এসেছিস। কিছু না রে দোস্ত, ভালো লাগছে না আমার। যেটার জন্য এসেছিলাম সেটা হয়নি, আমি ঢাকায় ফিরে যেতে চাই। ঠিক আছে দোস্ত, আমি তো বলেছি 2 দিন পর আমরা ঢাকায় ফিরে যাব। তো ঢাকায় যাওয়ার জন্য আমরা কোনো বাস পাবো না, তাই আমাদের 2 দিন পরেই যেতে হবে। ঠিক আছে, যত তাড়াতাড়ি ঢাকা ফিরে যাওয়া যায় সেই ব্যবস্থাই করো। এই বলে নীল সেখান থেকে সোজা রুমে চলে গেল আর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা হৃদয়ের চাচাতো বোন আসলো হৃদয়ের কাছে আর হৃদয়কে বলল, আমরা একটু নৌকায় করে নদীতে ঘুরতে যেতে চাইছিলাম, তুই কি আমাদের সঙ্গে যাবি? ঠিক আছে, আমি যাব তোমাদের সঙ্গে, তবে আমার সঙ্গে কিন্তু নীলা যাবে। বেচারির মনটা খারাপ, তাই আমাদের সঙ্গে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। বিকেলের দিকে রেডি থাকিস, আমি আমার বন্ধুদের নিয়ে চলে আসব। এই বলে ওখান থেকে চলে গেল আর বিকেলবেলা হৃদয়কে নিয়ে তাদের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য বের হলো। তার যখনই নৌকা নিয়ে ঘুরতে বের হলো তখনই হঠাৎ আকাশ কালো করে মেঘে ছেয়ে গেল আর হঠাৎ করে প্রচণ্ড ঝড় শুরু হলো। তারা নৌকা চালিয়ে তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করছিল, কিন্তু বাতাসের বেগ এতটাই বেশি ছিল যে তারা কোনোভাবেই ফিরে আসতে পারছিল না। তখন হঠাৎ হৃদয় সবাইকে বলল, সবাই পানিতে নেমে পড়ো আর সাঁতার দিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করো। নৌকা নিয়ে কোনোভাবেই পাড়ে যাওয়া যাবে না। নৌকা ভেসে গেলে যাক, কিন্তু আমাদের তো বেঁচে বাড়ি ফিরতে হবে। হৃদয় কথাটা বলার সঙ্গে সঙ্গে সব মেয়েরা কোমরের ওড়না পেঁচিয়ে নদীতে ঝাঁপ দিল। সেই সঙ্গে হৃদয়ের পানিতে ঝাঁপ দিল, কিন্তু রয়ে গেল বেচারি নীল। সে তো সাঁতার জানে না, কারণ সে শহরের ছেলে। সে নৌকায় বসে রইল আর আল্লাহর নাম জপতে লাগলো, বয়সে চিৎকার করতে লাগলো। কিন্তু সেই চিৎকার কারোর কান পর্যন্ত পৌঁছালো না, কারণ প্রচণ্ড বাজ পড়ছিল আর খুব বেশি ঝড় হচ্ছিল। সবে পাড়ে গিয়ে পৌঁছালো, কিন্তু নীলকে কোথাও দেখা যাচ্ছে না। সবাই খুব চিন্তিত হয়ে পড়ল, নীল কোথায়? সে কি পানিতে ভেসে গেছে নাকি অন্য কিছু? এদিকে নীল কোনো রকমে নৌকায় বসে থাকার চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবেই সেটা পারছিল না। একটা সময় বাতাসের কারণে নৌকাটা উল্টে গেল। সে কোনো রকমে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। তখনই হঠাৎ একটা বালুরবাহী ট্রলারের কাছে সে চলে গেল আর মানুষগুলো বুঝতে পারল সে বিপদে পড়েছে। তাই সেই বালুবাহী ট্রলারের মানুষগুলো তাকে বাঁচানোর চেষ্টা করছিল। আর অপরদিকে নীল সাঁতার জানে না, তাই সে পানিতে তলিয়ে যাচ্ছিল। তখনই বালুবাহী নৌকার কিছু লোক পানিতে ঝাঁপিয়ে পড়ে আর নীলকে পানি থেকে উদ্ধার করে। নীল ততক্ষণে অজ্ঞান হয়ে গেছে। নৌকার লোকগুলো অনেক কষ্ট করে তাকে জ্ঞান ফেরালো এবং পাশের একটা ফার্মেসিতে নিয়ে গেল। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে ডক্টর বলল ছেলেটার অবস্থা খুব বেশি ভালো নাই। ছেলেটা সাঁতার জানে না, তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তাই তাকে যত দ্রুত সম্ভব হসপিটালে নেওয়া প্রয়োজন। তখন সেখানকার লোকগুলো তাকে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে যাবার পর ডক্টর জানালো ছেলেটার অবস্থা খুবই খারাপ, আর একটু দেরি করলে হয়তো ছেলেটাকে প্রাণে বাঁচানো যেত না। ডক্টররা ট্রিটমেন্ট শুরু করলো, কিন্তু কেউ এই ছেলেটার পরিচয় জানে না। তখনই ওয়ার্ড বয়কে ছেলেটার পোশাক চেঞ্জ করতে বলা হয়, আর ওয়ার্ড বয় তার পকেটে একটা ফোন দেখতে পায়, কিন্তু পানিতে পড়ার কারণে ফোনটা প্রায় ড্যামেজ হয়ে গিয়েছিল। ওই বালুবাহী নৌকার লোকগুলো ফোনটা নিয়ে একটা সার্ভিসিংয়ের দোকানে যায় আর সেখান থেকে ফোনটা কোনো রকমে অন করে, আর সেখানেই প্রথমে নেয়ার নাম্বারটা দেখতে পায় আর ওই নাম্বারে ফোন দেয়। আসসালামু আলাইকুম, এই ফোনটা কার? আপনি কি তাকে চেনেন? হ্যাঁ, আমরা ওকেই খুঁজতেছি। ও কোথায় আছে বলতে পারবেন?
আমরা ওনাকে নদীতে পেয়েছি। আমরা ওনাকে নিয়ে হাসপাতালে এসেছি। আপনি যদি ওনার পরিচিত হয়ে থাকেন তাহলে এই দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসেন। আমরা ওনাকে নিয়ে এখানে এসেছি। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এক্ষুনি আসছি। আর টাকা পয়সার কোনো চিন্তা করবেন না, টাকা যা লাগবে সব আমরা দেব। আপনি ডক্টরকে বলুন সঠিক ট্রিটমেন্ট করাতে। ঠিক আছে, আপনারা যত দ্রুত সম্ভব হসপিটালে চলে আসুন। আমরা এখানেই আপনাদের জন্য অপেক্ষা করছি। এমার্জেন্সিতে আসবেন। এই বলে লোকটা ফোন কেটে দিল আর নেহা সেখানেই কান্না করতে লাগলো। এমন দেখে হৃদয় তাকে প্রশ্ন করলো। কি হলো আপু, তুই কান্না করছিস কেন? নীল, আমার বন্ধু, কান্না করতে হলে আমি করব, কিন্তু তুই কান্না করার কারণ কি? কান্না করার কারণ কি সেটা আমি তোকে এখন বলতে পারবো না, সময় হলে তুই সব জানতে পারবি। এখন আগে হসপিটালে চল, ছেলেটাকে বাড়িতে নিয়ে আসতে হবে, এখন সুস্থ করতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি চল তোরা আগা। আমি আম্মুর কাছ থেকে কিছু টাকা নিয়ে আসি, হসপিটালের বিল দিতে হবে। এই বলে আধা ঘন্টার মধ্যে তারা সবাই এসে দুর্গাপুর হসপিটালের ইমার্জেন্সিতে পৌঁছালো। ওই লোকগুলো তখনও অপেক্ষা করছিল। হৃদয় হসপিটালে এসেই ওই লোকগুলোর সঙ্গে আগে দেখা করলো। এই নিন, ওনার পকেটে কিছু টাকা আর এই মোবাইলটা পাওয়া গেছে। আমরা এখন আসি, আমাদের কাজ আছে। আর এই নিন, এটা আমাদের ফোন নাম্বার। উনি সুস্থ হলে আমাদের জানাবেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুকে হসপিটালে নিয়ে আসার জন্য। আপনারা না থাকলে হয়তো আমার বন্ধুকে আমরা ফিরে পেতাম না। জানেন, ও ঢাকা থেকে এখানে এসেছে। যদি ওর কিছু হয়ে যায় তাহলে ওর বাবা মায়ের কাছে কি জবাব দিতাম আমি? ভাগ্য ভালো যে আমরা ওনাকে দেখতে পেয়েছিলাম, তা না হলে হয়তো উনি ডুবেই মারা যেতেন। উনি সাঁতারও জানেন না। যখন ওনাকে আমরা নৌকায় তুলি তখন উনি অজ্ঞান ছিলেন, আর কিছুক্ষণ দেরি হলে হয়তো খুব খারাপ কিছু হয়ে যেত। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। অতঃপর নৌকার লোকগুলো সেখান থেকে চলে গেল। আর হৃদয় আর নেহা নীলের সঙ্গে দেখা করতে গেল। নীলের ততক্ষণে জ্ঞান ফিরেছে। নেহা নীলকে দেখে কান্না করে দিয়েছে। কি ব্যাপার নীল, তোর শরীর এখন কেমন আছে? এই তো একটু ভালো। আচ্ছা, তোর বোন কান্না করছে কেন? সেটা তো আমি নিজেই জানি না ও কেন কান্না করছে। আমি নিজেই তো তাকে জিজ্ঞেস করেছিলাম সে কেন কান্না করছে। সে আমাকে কোনো উত্তর দিল না। যাই হোক, তুই থাক, আমি ডক্টরের সঙ্গে কথা বলে আসি। ডক্টর, নীলের কী অবস্থা? ওকে আমরা বাড়ি নিয়ে যেতে পারি? হ্যাঁ, অবশ্যই বাড়ি নিয়ে যেতে পারেন, কিন্তু ছেলেটাকে কয়েকদিন বেড রেস্টে রাখতে হবে। ছেলেটা সাঁতার জানে না, পানিতে পড়ে যাওয়ার পর বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল, তাই একটু বেশি প্রবলেম হয়েছে। ঠিক আছে ডক্টর, কোনো চিন্তা করবেন না। আমরা অনেক যত্ন করব ওর। রিলিজ পেপারটা দিয়ে দিন। এই নিন, এখানে কিছু ওষুধ লেখা আছে, ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন আর ওনাকে একটু সেবা যত্ন করার চেষ্টা করবেন, তাহলেই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হৃদয় ওষুধগুলো কিনে নিয়ে আসলো আর তারপর নীলকে নিয়ে বাড়িতে ফিরে গেল। এদিকে নেহা একটু পর পর নেহাকে দেখতে আসে, কিন্তু সে কখনো তার পরিচয় দেয় না। নীলের প্রয়োজন সব কাজ করে দিয়ে যায়। আচ্ছা দোস্ত, একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, তোর চাচাতো বোন কেন আমার বিষয়ে এত ইন্টারেস্ট, আর কেনই বা সে আমার এত যত্ন আত্তি করছে? আমি তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, সে আমাকে বলেছে সময় হলে নাকি সব জানতে পারবো। আমি বুঝতে পারছি না আমার বোন কি তোর প্রেমে পড়ে গেছে নাকি? তোর আর ফাইজলামো করা গেল না? সব সময় তোকে ফাইজলামি করতে হবে? এসব ফাইজলামো মার্কা চিন্তা ভাবনা তোর মাথায় আসে কোথা থেকে বলতো? আমি বললাম আর ফাজলাম হয়ে গেছে। যাই হোক, আমি তোর সঙ্গে আর কোনো কথাই বলতাম না। তোর যা ভালো মনে হয় তাই তুই ভাবতে পারিস। এই বলে হৃদয় সেখান থেকে চলে গেল। এরপর চলে গেল আরও 2-3 দিন। নীল এখন মোটামুটি সুস্থ, তাই বিকেলবেলা বাসা থেকে বের হয়ে সামনে একটা খোলা মাঠ ছিল, সেখানে এসে বসলো। বিকেলবেলা এখানে অনেক ছেলেমেয়েরা খেলাধুলা করতে আসে, সেগুলোই বসে বসে উপভোগ করছিল। তখনই হঠাৎ নেহা ফোন করলো। কি ব্যাপার, কতদিন ধরে তো বাড়ি থেকে বের হও না, আজ একবার বের হয়ে খেলার মাঠে চলে এসেছো? তুমি আমার সঙ্গে কথা বলবে না? আমি তোমার সঙ্গে দেখা করতে এখানে এসেছিলাম, আর তুমি আমার সঙ্গে দেখাই করনি, তাহলে ফোন করেছো কেন? তুমি আর ফোন করবে না আমাকে। তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি কাল ঢাকা ফিরে যাচ্ছি। আমাকে আর ফোন করবে না, কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। আরে বাবা,
এতগুলো কথা কেউ একসঙ্গে বলে নাকি? মনে হয় তুমি কথা বলো মুখস্থ করে রেখেছো, আর আমি ফোন করলাম সঙ্গে সঙ্গেই বলে দিলে। হ্যাঁ, আজ কদিন ধরে তুমি আমায় ফোন করো না। আমি আছি নাকি মরে গেছি সেই খবরটা পর্যন্ত নাও না। তাহলে আজ কেন ফোন দিয়েছো? আমায় কি দরকারে? ভালোবাসি যে তোমায়, ভালোবাসার টানে ফোন করলাম। কেন, তোমায় ফোন করা বারণ নাকি? হ্যাঁ, তুমি আমাকে ফোন করবে না? তোমাকে ভালোবেসে এত দূর থেকে আমি তোমার সঙ্গে দেখা করতে এলাম, আর তুমি আমার সঙ্গে দেখা করলে না। তাহলে কোনো অধিকারী তুমি আমার সঙ্গে কথা বলবে? এতদিন আমি তোমাকে ফোন করিনি ঠিকই, কিন্তু তোমার খবর আমি জানি না সেই রকমটা কিন্তু না। আমি প্রতিটি সেকেন্ড, প্রতিটা মিনিট আর প্রতিটা মুহূর্ত তোমার খবর রেখেছি। প্রতিটা মিনিট আমি তোমাকে চোখে চোখে রেখেছি। বলো তুমি কোন দিনের খবর জানতে চাও? আমি সম্পূর্ণ মুখস্থ করে রেখেছি, সব বলে দিতে পারবো তোমাকে। আমি জানি সেটা তুমি বলতে পারবে, কারণ তুমি নিজে নাও তোমার লোক দিয়ে আমার উপর নজর রেখেছো। আমি জানি হৃদয়ের বোন তোমাকে সবকিছু বলেছে, কারণ সে প্রায়ই আমার কাছে আসে। আর যদি বলি আমি নিজেই তোমার কাছে যেতাম তোমাকে দেখতে? তাই নাকি? তাহলে তুমি আমার সামনে আসোনি কেন বলো? কেন আসোনি তুমি আমার সামনে? কাল আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি বাড়ি থেকে বের হয়ে সামনে একটা বাগান আছে, ওখানে সকাল 10টায় অপেক্ষা করবে, আমি আসবো। এই বলে নেহা ফোনটা কেটে দিল আর নীল সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে গেল। সেই দিন সারা রাত অনেক কষ্ট করে কাটাতে হয়েছে নীলকে, কারণ সে আবারও স্বপ্ন দেখেছে নেহা তার সঙ্গে দেখা করবে। তাই সকাল 8টার দিকে নীল ঘুম থেকে উঠল, তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে অপেক্ষা করতে থাকলো কখন 10টা বাজবে আর কখন সে নেহার সঙ্গে দেখা করতে যাবে। এভাবে দেখতে দেখতে 10টা বেজে গেল। নীল বাড়ি থেকে বের হয়ে পাশের বাগানটায় চলে আসলো। নীল সেখানে দেখতে পেল একটা মেয়ে 3 পিস পরা, মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। নীল শিওর হওয়ার জন্য নেহার নাম্বারে ফোন করলো। তখনই মেয়েটা ঘুরে দাঁড়ালো আর বলল, এই যে আমি। নীল সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে অনেকটাই হতভম্ব হয়ে গেল, কারণ এই মেয়েটা আর কেউ নয়, হৃদয়ের চাচাতো বোন। সে তখন বলল, আপনি এখানে? এখানে তো নেহার থাকার কথা ছিল। আমি নেহা। আমি এতদিন ধরে তোমাকে পরীক্ষা করছিলাম। পরীক্ষা করে দেখে নিলাম তুমি সত্যি আমাকে ভালোবাসো কিনা, সত্যি আমার প্রতি তোমার সেই রকম ফিলিংস আছে কিনা, সেরকম টান আছে কিনা। তুমি পরীক্ষায় পাশ করেছো। কাউকে ভালোবাসতে হলে এভাবে পরীক্ষা করতে হয় না। আমি ভেবেছিলাম তুমি আমার সামনে আসবে না, তাই জন্য আমি এতটা রেখে গিয়েছিলাম। আর ভেবেছিলাম তোমার সঙ্গে দেখাও করব না, আর কোনো কথাও বলবো না। তো এখন কি সিদ্ধান্ত নিলে সেটাই বলো শুনি। আমাকে দেখার পর তোমার রিয়েকশনটা কি হলো? চাইলে আজকেই বিয়ে করে নিয়ে ঢাকায় চলে যাব। আমি গ্রামের মেয়ে, এভাবে বললে হয় না। আমার ফ্যামিলি আছে, ফ্যামিলির সঙ্গে কথা বলো। তুমি তোমার ফ্যামিলিকে আমার ফ্যামিলির সঙ্গে কথা বলতে পাঠাও। তাদের যদি কথা বলে ভালো লাগে তারপরে সিদ্ধান্তে আগানো যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখনই দাঁড়াও, আমি আমার আম্মুকে ভিডিও কল করছি। এ বলে নীল তখনই তার মোবাইলটা বের করে সঙ্গে সঙ্গে তার আম্মুকে ভিডিও কল করলো। কি ব্যাপার, তুই তো দেখা যাচ্ছে আমাদের ভুলেই গেছিস, আমাদের আর ফোন টোন কিছুই করছিস না। আম্মু আসলে একটা সমস্যায় পড়ে গেছিলাম। যাই হোক, কোনো ব্যাপার না, তোমাকে একটা কথা বলার জন্য ফোন করেছি। আসলে আম্মু, এখানে আমি অন্য একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম। আমি একটা মেয়েকে পছন্দ করতাম, তার সঙ্গে আমার ফেসবুকে পরিচয়, আর সেখান থেকেই কথা বলা। কিন্তু আমি তাকে কোনোদিনও নিজের চোখে দেখিনি, তাই তার সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছিলাম। আর তার সঙ্গে আমি এখন এইমাত্র দেখা করতে পেরেছি। ও তাই নাকি? তাহলে তো খুবই ভালো। এখন কি করবি, কোনো সিদ্ধান্ত নিয়েছিস নাকি? না আম্মু, আমি কি একা একা কোনো সিদ্ধান্ত নিতে পারি নাকি? তোমরা আমার বাবা মা, তোমাদের জানিয়ে তারপরেই তো সিদ্ধান্ত নেব। মেয়েটা এখন আমার সামনে আছে, তাই আমি চাই তুমি একবার ওর সঙ্গে ভিডিও কলে কথা বলো। এই বলে নীল ফোনটা নিহার দিকে এগিয়ে দিল। কথা বলতে বলে ফোনটা নিল এবং সালাম দিয়ে নীলের আম্মুর সঙ্গে কথা বলল। আসসালামু আলাইকুম। তা মামুনি, কি করো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আন্টি, এ তো আমি এই বছরে অনার্স কমপ্লিট করেছি। মাশাল্লাহ, যেমন দেখতে সুন্দর তেমনি পড়াশোনায়ও। আর যাই হোক, ভালোই হলো, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। আম্মু বলো, তোমার কি নেহাকে পছন্দ হয়েছে? পছন্দ না হওয়ার কোনো উপায় আছে নাকি? আমার ছেলের পছন্দ বলে কথা, পছন্দ তো হতেই হবে।
মাশাআল্লাহ, মেয়েটা অনেক সুন্দর। তুই মেয়েটার বাবা মায়ের সঙ্গে আমাকে ফোনে কথা বলিয়ে দে। আমি চাই তুই বিয়ে করে বউ নিয়ে একেবারে বাড়িতে আয়। কি বলো আম্মু, এভাবে হয় নাকি? আমি তোমাদের একমাত্র ছেলে বলে কথা। তোমরা নিজেরা এসে কথা বলো, তারপর যদি দেখে ফ্যামিলির কথা বলে মনে হয় যে বিয়েটা দিলে ভালো হবে, তাহলেই তো বিয়েটা করব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তোর আব্বুর সাথে কথা বলছি এবং কালকেই আমরা দুর্গাপুরে আসছি। তুই কোনো চিন্তা করিস না, বৌমাকে নিয়েই তবেই ঢাকা ফিরবো। এই বলে নীলের আম্মু ফোনটা কেটে দিল। আর নীল খুশিতে একদম কান্না করে দিয়েছে। সে ভাবতেই পারছিল না তার আম্মু এত সহজে বিষয়টা মেনে নেবে। যাই হোক, দুজনেই খুব খুশি। তাই নীল নেহাকে বলল, তোমার শ্বশুর শাশুড়ি কালকেই দুর্গাপুর আসছেন তোমাকে বউ বানিয়ে নিয়ে যাওয়ার জন্য। তুমি তোমার ফ্যামিলিতে কথা বলে সব কিছু জানিয়ে রাখো। ঠিক আছে, তাছাড়া আমি আমার ফ্যামিলিকে আগেই জানিয়ে রেখেছি তোমার ব্যাপারে। তারাও এই কয়েকদিন ধরে তোমাকে ফলো করছিল। সবাই বলছে খুবই ভালো ছেলে তুমি। তোমার সঙ্গে বিয়ে দিলে আমি খুবই ভালো থাকবো, তাই আমার ফ্যামিলি থেকে কোনো প্রবলেম হবে না। অতঃপর দুজনেই সেখানে বসে অনেকক্ষণ গল্প গুজব করলো। প্রথমবার দেখা হয়েছে বলে কথা বলা শেষ হলে দুজনেই বাড়িতে চলে গেল এবং নেহার বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সঙ্গে কথা বলে সবকিছু ঠিক করে রাখলো। নীল হৃদয়ের বাড়িতে এসে হৃদয়কে সবকিছু খুলে পড়ল। সবকিছু শুনে হৃদয় বলল, তাহলে এই ছিল বন্ধুর মনে। আমি এত কাছের বন্ধু হয়েও কোনো কিছু জানতে পারলাম না। আমি থাকবো না তোদের বিয়েতে। তোরা নিজেরাই বিয়ে করে নিস, আমাকে বলিস না কিন্তু। দোস্ত প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি আসলে কাউকেই জানাতে চাইছিলাম না। আমার আম্মুকেও আমি আজকেই জানিয়েছি আর আম্মু রাজি হয়ে গেছে, কালকেই আসবে এখানে। ওই স্যার ভাব দেখাতে হবে না, সব কিছুই তো আমাকে করতে হবে, সেটা তো আমি খুব ভালো করেই জানি। তাই আমাকে বশ করেছিস, তাই না? আমাকে বশ করার কিছুই নেই, বন্ধুর জন্য এটুকু তো করতেই পারি। যাই হোক, আমাকে কিন্তু আজ খাওয়াতে হবে। ঠিক আছে চল আমার সঙ্গে, তোকে রেস্টুরেন্টে নিয়ে যাব। তুই যা খেতে চাইবি আমি তোকে তাই খাওয়াবো। আজ আমার খুশির দিন। আজ আমার কাছে তুই যা চাইবি আমি তোকে তাই দেব। এই বলে নীল আর হৃদয় দুজনেই বাড়ি থেকে বের হয়ে রেস্টুরেন্টে চলে গেল। নেয়ার জন্য বিশেষ কিছু খাবার পার্সেল করে নিল আর তারপর বাড়ি ফিরে আসলো। পরের দিন সকাল হতে না হতেই নীলের বাবা মা দুর্গাপুরে চলে আসে। স্টেশনে এসেই নীলকে ফোন করে। আমরা তো স্টেশন পর্যন্ত চলে এসেছি, তুই আমাদের নিতে আয়। অতঃপর নীল হৃদয়কে দিয়ে তার আব্বু আম্মুকে রিসিভ করতে আসলো আর তারা হৃদয়ের বাড়িতে গিয়ে উঠল। সঙ্গে ছিল বিশাল বিশাল দুটো লাগেজ। এগুলো দেখে নীল তাদেরকে প্রশ্ন করলো, আম্মু এই এত বড় বড় লাগেজ কেন এনেছো? এগুলোর মধ্যে কি আছে? এগুলোর মধ্যে আমার বৌমার জন্য অনেক জিনিসপত্র আছে, শাড়ি, জুয়েলারি, আরো অনেক কিছু। বিয়েতে যা যা লাগে সবকিছু আমি নিয়ে এসেছি। কি বলো, এত অল্প সময় তুমি এত কিছু অ্যারেঞ্জ করলে কিভাবে? আমার ছেলের বিয়ে বলে কথা, আমি কি করে বসে থাকতে পারি? আমি এই শপিং মাত্র 5 ঘন্টায় কমপ্লিট করেছি। সরি, জানি না আমার বৌমার পছন্দ হবে কি না। চিন্তা নেই, তোমার বৌমার পছন্দ হয়ে যাবে। এখন চলো যাওয়া যাক। এরপর সেদিন দুপুরবেলা নীলের আব্বু আম্মু সেই সঙ্গে হৃদয়ের আব্বু আম্মুকে নিয়ে নেহার বাড়িতে যাওয়া হলো। এরপর কথাবার্তার এক পর্যায়ে তাদের বিয়ে ফাইনাল হলো। নীলের আব্বু তাদের বলেন আজকে বিয়ে পড়িয়ে নেহাকে নিয়ে তারা ঢাকায় চলে যাবে। কিন্তু নেহার আব্বু সেটাতে রাজি হয়নি, কারণ তাদের ফ্যামিলি বড় মেয়ে বলে কথা। তাদের অনেক আত্মীয় স্বজন আছে, তাদের মধ্যে কয়েকজনকে তো অন্তত জানাতে হবে। তাই তারা পরের দিন বিয়ের ডেট করে এবং তাদের নিকটের আত্মীয় স্বজনকে সেখানে ইনভাইট করে। খুব বড় করে অনুষ্ঠান না করলেও ঘরোয়াভাবে যতটুকু করা যায় ততটুকু তারা আয়োজন করে এবং খুব আনন্দ উল্লাস করে নেহাকে নীলের হাতে তুলে দেয়। তারপর সেদিন রাতের বেলায় নীল, নেহা, হৃদয় আর নীলের আব্বু আম্মু ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকায় এসে পৌঁছাতে ভোর 5টার মতো বেজে গেল। নীল সেদিন আর হৃদয়কে হোস্টেলে ফিরে যেতে দিল না, তাদের বাসাতেই রেখে দিল। সেদিন নীলের বাড়িতে এজন্য এক মহা উৎসবের আয়োজন করা হয়েছিল। নীলের আব্বু ছেলে বিয়ের কথা শুনে সমস্ত আত্মীয় স্বজনকে ইনভাইট করে এবং একটা বার্থডের আয়োজন করেছে। সেই পার্টিতে উপস্থিত ছিল শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে শুরু করে অনেকে। অনেক আনন্দ উল্লাসের সঙ্গে সেই দিনের পার্টি শেষ হলো।
রাত 11টার দিকে নেহাকে বাসর ঘরে নিয়ে যাওয়া হলো। নীলের আম্মু নেহাকে ঘরে নিয়ে গিয়ে বলল, আজ থেকে এই ঘরটা তোমার, এমনকি এই বাড়িটাও, কারণ তুমি আমাদের ছেলের একমাত্র ভালোবাসা। এই বাড়িতে যা কিছু আছে সব কিছু যেমন আমার অধিকারে রয়েছে, ঠিক ততটুকু তোমারও। আমিও এই বাড়িতে একদিন বউ হয়ে এসেছিলাম, আজ তুমি আসলে, তাই আমি সব কিছু তোমার হাতে তুলে দিলাম। সব কিছু দেখে রাখার দায়িত্ব আজ থেকে তোমার। এত দায়িত্ব আমি সামলাতে পারবো না। আপনার ছেলেকে সামলানোটাই তো অনেক কঠিন ব্যাপার, তারপর আবার এত কিছু। তো কিছু আমি বুঝি না। এতদিন আমি সব কিছু সামাল দিয়েছি, এখন থেকে তোমাকে সব কিছু সামলাতে হবে। আমি এখন সব কিছু থেকে মুক্তি পেতে চাই। আমার এখন আর কোনো কাজ করতে ভালো লাগে না। এখন থেকে সব কাজ তোমাকেই করতে হবে। হ্যাঁ আম্মু, তুমি কোনো চিন্তা করো না। এখন থেকে তোমার বৌমা সব সামলে নেবে। গ্রামের মেয়ে বলে কথা, ওরা সব কিছু সামলাতে পারে। অতঃপর নীলের আম্মু আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। এদিকে নীল তখন নেহাকে কাছে টেনে নিয়ে বলল, তা ম্যাডাম, এবার কিন্তু আমার সব কিছুই সুদে আসলে চাই। এবার কিন্তু আর কোনো বাহানা আমি শুনবো না। আমিও কোনো বাহানা দেখাতে চাই না। এত বছর অপেক্ষা করেছি শুধু একটা ভালোবাসার মানুষ পাওয়ার জন্য, আর এখন যেহেতু ভালোবাসার মানুষটা পেয়ে গেছে, তাহলে আর বাহানা কেন দেখালে যাব? তাহলে চলুন শুরু করা যাক। সারা রাত খেলবো, পারবেন তো? মাঠে নামলেই তো বোঝা যাবে কে কতক্ষণ খেলতে পারে। এই কথা শুনে নীল নেহাকে নিয়ে বিছানায় চলে গেল। আর তারপর তাদের ভালোবাসায় রোমান্টিক পর্ব শুরু করলো। ভালোবাসার পর্ব শেষ হলে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা যখন ফজরের আজান দিবে, তখনই নেহার ঘুম ভাঙলো। আর নীলকে নেহা ঘুম থেকে ডেকে তুলল। এই যে সাহেব, ঘুম থেকে উঠেন, ফজরের নামাজ পড়তে হবে। ফজরের আজান দিয়ে দিছে অনেকক্ষণ আগেই, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন, এক্ষুনি নামাজ পড়তে হবে। আরে আমাকে আর একটু ঘুমাতে দাও। এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস আমার নেই। আমি এখন ঘুম থেকে উঠতে পারবো না। প্লিজ আমায় বিরক্ত করো না। সাহেব, এটা বললে তো হবে না। আপনি এক্ষুনি ঘুম থেকে উঠবেন আর ফ্রেশ হয়ে এসে আমার সঙ্গে নামাজ পড়বেন, তারপর যা করার করবেন। আমি আপনার কোনো কথাই শুনবো না, আপনাকে নামাজ পড়তেই হবে। প্লিজ তুমি আমার সঙ্গে এরকম করো না। এত সকালে আমি ঘুম থেকে উঠতে পারি না। আমাকে আর একটু ঘুমাতে দাও। এ বলে নীল কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল, কিন্তু নেহা তাকে আর ঘুমিয়ে থাকতে দিল না। সে পাশে থাকা গ্লাস থেকে পানি নিয়ে নীলের মুখের ওপর ছিটা দিতে থাকলো আর বলতে লাগলো, এখন যদি তুমি ঘুম থেকে না উঠো, তাহলে কিন্তু ওই যে পাশে পুরো একটা জগ পানি আছে, পুরোটাই তোমার উপরে ঢেলে দিব বলে দিলাম। নীল তখন আর কোনো উপায়ন্তর না পেয়ে ঘুমো ঘুমো চোখে ওয়াশরুমে চলে গেল। তারপর গোসল করে ফ্রেশ হয়ে এসে নেহার সঙ্গে ফজরের নামাজ পড়ে নিল। তখনই নেহা তাকে বলল, আমার সকালবেলা হাঁটতে যাওয়ার অভ্যাস আছে, তুমি কি আমাকে একটু হাঁটতে নিয়ে যাবে? একে তো সকালবেলা আমার ঘুম ভাঙিয়ে এসো, এখন আবার বলছো হাঁটতে নিয়ে যেতে। ঠিক আছে চলো, আমাদের বাসার পাশে একটা ছোট্ট পার্ক আছে, ওখানেই তোমাকে নিয়ে যাই। বলে নীল নেহাকে নিয়ে পার্কে হাঁটতে চলে গেল। সেখানে হাঁটাহাঁটি করে প্রায় সকাল 7টার দিকে নেহা আর নীল দুজনেই বাসে ফিরে আসলো। বাসে এসে দেখে এখনো সবাই ঘুমাচ্ছে। তখনই নেহা নীলকে প্রশ্ন করলো, কি ব্যাপার, এখনো কেউ ঘুম থেকে ওঠোনি? তোমাদের বাড়ির কি সবাই 10টার আগে ঘুম থেকে ওঠে না নাকি? না, আম্মু 8টার দিকে ঘুম থেকে উঠে আর আব্বু 9টার দিকে। আমি ঘুমোতে গেলাম। আমার কিন্তু একদম বিরক্ত করবে না। ঠিক আছে যাও, তবে তার আগে রান্নাঘরটা আমাকে দেখিয়ে দিয়ে যাও। আমি সবার জন্য নাস্তা বানিয়ে রাখি, তারপর তোমাকে ঘুম থেকে ডাকতে যাব। এই না, একদম নয়। তোমাকে রান্না করে নিয়ে যেতে হবে না। তুমি রান্না করছো এটা জানতে পারলে আম্মু আমাকে খুব বকা দেবে। চলো আমার সঙ্গে, তুমিও আমার সঙ্গে ঘুমাবে। তোমার কি মাথা খারাপ নাকি? আমরা গ্রামের মেয়ে, আমরা কখনোই এত বেলা অবধি ঘুমাই না। তুমি আমাকে রান্নাঘরে নিয়ে যাবে কিনা সেটাই বলো। আমি রান্না করব এবং সবার জন্য নাস্তা বানাবো। নীল অনেক করে নেহাকে বোঝালো, কিন্তু নেহা তার কোনো কথাই শুনলো না। সে তার কথাই অনড়। তাই নীল বাধ্য হয়ে নেহাকে রান্নাঘরে নিয়ে গেল এবং সবকিছু দেখিয়ে দিল। এই যে এটাই কিচেন, ওইদিকে সেলফে সবকিছু রাখা আছে, তোমার যেটা লাগবে সেটা নিয়ে নিও। নীল তখন কোনো কথা না বলে চুপচাপ রুমে চলে গেল। আর এদিকে নেহা রান্নাঘরে ঢুকে গেল। সে রান্না শেষ করে কিচেন থেকে বের হতে যাবে, তখনই তার শাশুড়ি মা সেখানে আসে আর তাকে কিচেন থেকে বের হতে দেখে প্রশ্ন করে, ব্যাপার বৌমা,
তুমি এত সকালে কিচেনে কেন? তোমার কি ক্ষুধা পেয়ে গেছে? না আম্মু, আসলে আমি সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাঁটতে যাই, আর ফিরে এসে দেখলাম আপনারা এখনো কেউ ঘুম থেকে ওঠেননি, তাই আপনার ছেলেকে বলে সবার জন্য নাস্তাটা বানিয়ে নিলাম। আপনারা হাত মুখ ধুয়ে টেবিলে আসুন, আমি সবার জন্য নাস্তা সার্ভ করছি। কি বলো তুমি? বাড়িতে এতগুলো কাজের লোক আছে, আমরা সকালে দেরিতে ঘুম থেকে উঠি বলে সকাল সকাল কেউ কিচেনে আসে না, তাই বলে তোমাকে কিচেনে আসতে হবে? করেছো, বেশ করেছো, তবে আজকের পর থেকে আর কখনো কিচেনে আসবে না। বাড়িতে এতগুলো কাজের লোক রাখা আছে কি করতে? এভাবে বলতে হয় না আম্মু, আমি এই বাড়ির নতুন বউ, আমারও তো কিছু দায়িত্ব আছে। তাছাড়া আমি মোটামুটি রান্না করতে পারি, খেয়ে দেখুন না কেমন হয়েছে। ভালো না লাগলে আর রান্না করব না। সবাই অনেক তৃপ্তি করে খেলো। আসলে নেহার হাতের রান্না অনেক ভালো। নাস্তা খেয়ে সবাই নেহার খুব প্রশংসা করলো, আর তা শুনে নীল বলল, আজ থেকে তাহলে রান্নার লোককে বিদায় দিয়ে দাও। রান্নার লোক তো পেয়েই গেলাম। হ্যাঁ, আমিও সেটাই বলছিলাম। আমি একবার অন্যের হাতে বানানো খাবার খুব একটা খেতে পারি না, রান্নার কাজটা না হয় আমি নিজেই করে নেব। তোদের দুটোরই মাথা খারাপ হয়ে গেছে। এরকম কিছুই হবে না এই বাড়িতে, যেরকম ছিল সেরকমই থাকবে। আমি বউ এনেছি, কাজের লোক নয়। আর সব থেকে বড় কথা, আমার কোনো মেয়ে সন্তান নেই। আমার বৌমাই বাড়িতে মেয়ের মতো থাকবে। তারপর সবাই মিলে অনেক গল্পগুজব করে নাস্তা শেষ করে যে যার মতো নিজেদের রুমে চলে গেল। ওখান থেকে নীল রুমে এসে নেহাকে জড়িয়ে ধরে বলল, খাবারগুলো সত্যি অনেক টেস্টি ছিল। হয়েছে, আমাকে আর পাম দিতে হবে না, এখন আপনি ভার্সিটিতে যান। গতকাল থেকে আপনার ভার্সিটি খোলা হয়েছে। আমি পারবো না ভার্সিটিতে যেতে। এত সুন্দর বউ রেখে কেউ ভার্সিটিতে যেতে পারে? আমি পারবো না। আর আমি পড়াশোনা করতে চাই না। তাছাড়া আমার বাবার অনেক অর্থ সম্পদ আছে, সেগুলো আমি বসে বসে খেলেও ফুরাবে না। তাহলে একা পড়াশোনা করে কী লাভ? ফাজলামো মার্কা কথাবার্তা বন্ধ করার এক্ষুনি ভার্সিটিতে চলে যাও। আমি তোমার থেকে এইসব কথাবার্তা আর শুনতে চাই না। এক্ষুনি তুমি ভার্সিটিতে যাবে কিনা সেটাই বলো। আরে বাবা, যাচ্ছি তো। এভাবে কথা বলার কি আছে? আমি এক্ষুনি যাচ্ছি। এভাবে মেজাজ দেখাতে হয় নাকি? তুমি আমার বউ, আমায় ভালোবেসে আদর করে কথা বলবে, আমায় রাগ দেখাতে হয় নাকি? তুমি যাবে কি যাবে না সেটাই জানতে চাইছি, এত কথা কেন বলছো? নীল তখন আর কোনো কথা না বলে রেডি হয়ে ভার্সিটি চলে গেল। এভাবেই চলছিল তাদের দিনগুলো। খুব ভালোই ছিল ছোট্ট একটা সুখের সংসার তাদের। এর মাঝে নেমে এলো তাদের জীবনে একটা কালবৈশাখী ঝড়। নীলা আপু হঠাৎ করেই খুব বেশি অসুস্থ হয়ে পড়ল। অফিস সামলানোটা ওনার পক্ষে আর সম্ভব হয়ে উঠছিল না। সেদিন নীলের আপু সবাইকে তার রুমে ডেকে বলল, দেখো, আমার শরীরটা ভালো যাচ্ছে না, জানি না আমি কতদিন বাঁচবো। তাই আমি চাই আমার ছেলে আর ছেলের বৌমা ব্যবসার সমস্ত দায়িত্ব বসে নিক। আমি ওসব পারবো না বাবা, আমাকে দিয়ে ওইসব কাজকর্ম হবে না। তোমাকে কিছুই পারতে হবে না আব্বু। আপনি কাল আমাকে নিয়ে অফিসে যাবেন আর সবকিছু আমাকে বুঝিয়ে দিবেন। ইনশাল্লাহ চেষ্টা করব আপনার মতো করে সবকিছু গুছিয়ে রাখতে। আমি জানি বৌমা, তুমি সবকিছু আমার মতো করেই গুছিয়ে রাখতে পারবে, কারণ তোমার মধ্যে অন্যরকম একটা ট্যালেন্ট আছে যেটা আমার ছেলের মধ্যে নেই। যাই হোক, কাল সকালে তুমি রেডি থেকো, আমি তোমায় নিয়ে অফিসে যাব আর সবকিছু তোমাকে বুঝিয়ে দেব। হ্যাঁ বৌমা, একদম ঠিক কথাই বলেছে। তুমি অনেক ট্যালেন্টেড, তুমিই পারবে সবকিছু গুছিয়ে রাখতে, যেটা আমার ছেলেকে দিয়ে হবে না। আমি চাই তুমি সংসার সামলানোর সাথে সাথে অফিস থেকেও ভালো করে সামলিয়ে রাখো, কারণ যা আছে সবকিছুই তো তোমাদের, তাই আগে থেকেই সবকিছু বুঝে নাও। হ্যাঁ আম্মু, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আমি ইনশাল্লাহ পারবো। অতঃপর কথা বলা শেষ করে নীল আর নেহা নিজেদের ঘরে চলে গেল। আসলে তখনই নেহা নীলকে বলল, তোমার প্রতি তোমার বাবা মায়ের এরকম বিশ্বাস কেন? তুমি কোনো কিছুই পারবে না, তারা এটা কেন ভাবে বলো তো শুনি? আসলে কি জানো, আমি ছোটবেলা থেকে অনেক আদর যত্নে মানুষ হয়েছি। বলতে পারো সোনার চামচ মুখে নিয়ে জন্মেছি। কোনো কিছুর অভাব কী জিনিস সেটা আমাকে স্পর্শ করতে পারিনি। তাই আমার বাবা মা মনে করে আমি কোনো কিছুই পারবো না। আমিও সেরকমভাবেই থাকার চেষ্টা করি। ভালো থাকতে কেন কাজ করতে যাব? কথা সেটা নয়, কথা হলো এই মুহূর্তে তোমার আব্বু খুবই অসুস্থ, আর তোমার উচিত তোমার আব্বুকে বিশ্রাম নিতে দেওয়া। তার জন্য তুমি তো আছো,
তুই পড়াশোনাও আমার চাইতে বেশি করো। তাছাড়া আমি এখনও স্টুডেন্ট, পড়াশোনাটাকে শেষ করি। ততদিন তুমি সব কিছু সামলে নাও। আমি জানি তুমি পারবে। হ্যাঁ, সেটা আমিও জানি। আমি বারবার কিন্তু কাল তুমি আমার সঙ্গে অফিসে যাবে। পড়াশোনা করলে যে কিছু করা যায় না সেরকমটা নয়। তুমি হয়তো ভুলে গেছো, আমি কিন্তু ক্লাস 10 থেকে নিজের পড়াশোনার খরচ নিজেই চালাই। পার্ট টাইম জব করেছি আর সেই সঙ্গে পড়াশোনা চালিয়েছি, কিন্তু কখনোই খারাপ রেজাল্ট করিনি। হ্যাঁ, তুমি করেছো সেটা আমি জানি, কিন্তু তুমি সব কিছু সামলানোর শক্তি রাখো। সব কিছু সামলানোর শক্তি আমার নেই। আমি তোমার এত কথা শুনতে চাই না। আমি শুধু এইটুকুই বলতে চাইছি, তুমি কাল আমার সঙ্গে অফিসে যাবে এবং আব্বুর কাছ থেকে সবকিছু তুমি বুঝে নিবে। তুমি পড়াশোনাও করবে আর সেই সঙ্গে ব্যবসাও সামলাবে। পারবো না বলতে কোনো কাজ নেই, পারতে হবে। আচ্ছা ঠিক আছে, সেটা সময় হলে দেখা যাবে। এখন ঘুমাও তো দেখি। তারপর নীল আর নেহা দুজনের সঙ্গে শুয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে উঠে নীল আর নেহা দুজনে একসঙ্গে রেডি হয়ে নিল। তারপর তার আব্বুর সঙ্গে রেডি হয়ে অফিসে গেল। এই যে এ নাও, আজ থেকে এসব দায়িত্ব তোমাদের, সব কিছুই তোমরা সামলাবে। আমি কিন্তু আর আগামীকাল থেকে অফিসে আসবো না। আর ম্যানেজারকে আমি সব কিছু বলে দিয়েছি, বাকি যা আছে সব তোমাদের বুঝিয়ে দিবে। ঠিক আছে আব্বু, কোনো সমস্যা নেই। আপনি কোনো চিন্তা করবেন না, ইনশাল্লাহ সবকিছু সামলে নিতে পারবো। আপনি শুধু আমাদের দুজনের জন্য দোয়া করবেন যেন আমরা পেরে উঠতে পারি। হ্যাঁ অবশ্যই, আমার দোয়া সব সময় তোদের মাথার উপর ছায়া হয়ে থাকবে। তোমরা শুধু মনোযোগ দিয়ে কাজ করবে। আমি তাহলে আসছি, ম্যানেজারকে বলে দিয়েছি, ম্যানেজার সবকিছু তোমাদের বুঝিয়ে দিবে। এ বলে নীলের আব্বু সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর ম্যানেজার সেখানে আসলো আর নেহাকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। এই তো আল্লাহর রহমতে ভালোই আছি। আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। চলুন আপনাকে সবকিছু বুঝিয়ে দিই। স্যার বলল আপনাকে সবকিছু বুঝিয়ে দিতে। হ্যাঁ, তাই চলুন। এরপর ম্যানেজার নেহাকে নিয়ে সবকিছু ঘুরিয়ে দেখাতে লাগলো আর সবকিছু বুঝিয়ে দিল। সব দেখে শুনে নেহা ম্যানেজারকে বলল, ঠিক আছে, আপাতত আর কিছু লাগবে না। কোনো সমস্যায় পড়লে, কোনো কিছুর প্রয়োজন হলে আমি আপনাকে ডেকে নিব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নেই। যে কোনো সমস্যায় আপনি আমাকে শুধু একটা ফোন দেবেন, আমি চলে আসব। অতঃপর ম্যানেজার নেহাকে সবকিছু বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে নীল অফিসে কোনোভাবেই মন বসাতে পারছে না, বারবার শুধু নেহাকে বলছে, নেহা প্লিজ এইসব কিছু থেকে আমাকে মুক্তি দাও। আমি এসব ঝামেলায় নিজেকে জড়াতে চাই না। আমার ভালো লাগে না এসব কিছু, তুমি করো না। এসব আমি পড়াশোনাটা আগে শেষ করি। ঠিক আছে যাও, তোমার কোনো কিছুই করতে হবে না। আমি অফিসে সামলাবো, সংসারও সামলাবো, কারণ আমরা গ্রামের মেয়ে, আমরা সব পারি। হ্যাঁ, সেটা তো তোমাকে দেখেই বোঝা যায়। তুমি আর 5টা সাধারণ মেয়ে থেকে আলাদা। তোমাকে দিয়ে অনেক কিছুই হবে, সেটা আমি প্রথম দেখাতেই বুঝেছিলাম। যাই হোক, তুমি অফিস করো, আমি আসছি তাহলে। এ বলে নেহাকে নিয়ে সেখান থেকে চলে গেল। এভাবে দেখতে দেখতে 2 বছর সময় চলে গেল। অফিস খুব সুন্দরভাবে সামলাচ্ছে। আর এইদিকে নীলের এবছর অনার্স 3rd ইয়ারের পড়াশোনা করছে। সেদিন বিকালবেলা সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল। নেহা আর নীল সেখানে উপস্থিত ছিল। হঠাৎই নেহার শাশুড়ি মা তাকে বলে, বৌমা, তোমাকে একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করো তাহলে বলবো। আরে আম্মু, এইভাবে বলার কি আছে? বলুন না আপনি কি বলবেন। আমি আপনার পুত্রবধূ। আপনি তো আমাকে সবসময় নিজের মেয়ের মতোই স্নেহ করেন। আর মেয়েকে কিছু বলতে হলে কি অনুমতি নিতে হয় নাকি? আসলে আমি বলতে চাইছিলাম এটা আর কি, দেখো তোমাদের বিয়ের তো প্রায় 2.5 বছর হতে চলছে, এখনো কোনো সুখবর পেলাম না। তাই বলছিলাম যদি এইবার একটা সুখবর আমাদের জন্য এনে দিতে তাহলে আমাদের খুব ভালো লাগতো। দেখো এইদিকে সারাদিন বাসায় বসে থাকি একা একা, কি সময় কাটে। একটা খেলার সাথী চাই। এই ব্যাপার? আচ্ছা ঠিক আছে। এই কথা বলতে এইভাবে অনুমতি চাইতে হয় নাকি? নেহার শাশুড়ি মা কথাটা শেষ করার আগেই নেহা এই কথাটা বলে, কিন্তু পরক্ষণেই কথাটার অর্থ বুঝতে পেরেছে। অনেকটা লজ্জা পেয়ে যায় আর দৌড়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে তার পিছন পিছন নীল রুমে আসে আর পিছন থেকে নেহাকে জড়িয়ে ধরে। বউ, আমার তো মন চায় বাবা ডাক শুনতে। প্লিজ এনে দাও না একটা ছোট্ট পুচকু। ও তাই নাকি? তাহলে আমি পুচকু নিয়ে বসে থাকবো আর অফিসটা সামলাবে কে? আপনি তো এখনো পড়াশোনা শেষ করতে পারেননি।
আবার বলছেন পুচকু চাই। নিজেই তো একটা বাচ্চা, নিজেকে সামলাতেই তো একটা মানুষ লাগে, তারপর আবার বাচ্চা সামলাবে কে? প্লিজ বউ, এরকম বলে না। তুমি না হয় অফিস সামলাবে, পুচকুকে আমি আর আম্মু মিলে সামলে নেব। আর আব্বু তোমার সঙ্গে ফ্রি আছেই, তাহলে তোমার এত চিন্তা কিসের? প্লিজ বউ, এরকম বলে না। ঠিক আছে, আগামীকাল ইংল্যান্ডের একটা বাইরের সঙ্গে আমার ছোট্ট একটা মিটিং আছে, ওই মিটিংটা সেরে আসি। যদি ওই ডিলটা আমরা পেয়ে যাই তাহলে এই ব্যাপারে ভেবে দেখব। বউ, আমি আর কোনো অজুহাত শুনতে চাই না, আমার একটা পুচকু লাগবেই। ঠিক আছে বাবা, বললাম তো কালকে মিটিংটা সেরে আসি, তারপর চেষ্টা করে দেখি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নেহা সবার জন্য নাস্তা তৈরি করলো। তারপর সবাই মিলে একসঙ্গে বসে নাস্তা করে নীল ভার্সিটিতে চলে গেল আর নেহা অফিসে। অফিস শেষ করে রাত 10টার দিকে নেহা বাসায় আসলো। তার শাশুড়ি মা তখন তার জন্য ড্রয়িং রুমে বসে বসে অপেক্ষা করছিল। বৌমা, আজ এত দেরি হলো কেন অফিস থেকে আসতে? তুমি তো প্রতিদিন রাত 8টার মধ্যে বাসায় ফিরে আসো, কোনো সমস্যা হয়েছে নাকি? আমার তো অনেক টেনশন হচ্ছিল। না আম্মু, সেরকম কোনো ব্যাপার নয়। আমি তো আপনাদেরকে বলেছিলাম আজ আমার ইংল্যান্ডের একটা মিটিং আছে, ওই মিটিংটা শেষ করতে করতে দেরি হয়ে গেল। তাছাড়া অফিস আওয়ারের অনেক কাজ করেছিল, সবকিছু গুছিয়ে আসতেই রাত হয়ে গেল। আর আপনি এখানে কেন বসে আছেন? আমি না বলেছি আপনি 7টার মধ্যে রুমে চলে যাবেন? আমি অফিস থেকে এসে রান্না করে তারপর সবাইকে খাবার খেতে ডাকবো। রাস্তায় বাসায় থাকি না বলে আপনাদের বিকেলের নাস্তাটা বানিয়ে দিতে পারি না, তাই বলে কি আপনাকে এখানে অপেক্ষা করতে হবে নাকি? না মানে বৌমা, তোমার আসতে আজ দেরি হচ্ছিল তো, দেরি হচ্ছে দেখে রাতের খাবারটা আমি বানিয়ে নিয়েছি। তোমার শ্বশুর মশাই আর আমি খাবার খেয়ে নিয়েছি, নীল তোমার জন্য অপেক্ষা করছে। তাই আমিও ভাবলাম কিছুক্ষণ বসে থাকি, তুমি আসলে তারপর না হয় রুমে যাব। সত্যি আম্মু, আপনার মতো শাশুড়ি যেন প্রত্যেকটা মেয়ে পায়, এটাই কামনা করি। আপনি সত্যি অনেক ভালো, আপনার মতো শাশুড়ি পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। ভাগ্য করে আপনার মতো শাশুড়ি পেয়েছি। আপনি রুমে চলে যান, আমি আর নীল খাওয়া দাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে রেখে তারপর রুমে আসব। মিটিংয়ে কি হলো সে ব্যাপার তো কিছুই বললা না, ডিলটা কি তুমি পেলে? আম্মু, আপনাদের দোয়ায় ওই ডিলটা আমি পেয়েছি এবং কাজটা আমরা করতে চলেছি। বলেছিলাম না আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আমি সবটা সামলে নিতে পারবো। হ্যাঁ মা, তোমার জন্য সব সময় আমাদের দোয়া তোমার মাথার ওপর ছায়া হয়ে থাকবে। আমরা জানি তুমি পারবে, তোমার ওপর সেই ভরসা আমাদের আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রুমে গিয়ে ফ্রেশ হও, আমি তোমাদের দুজনের খাবার রুমে পাঠিয়ে দিচ্ছি। আম্মু, আপনাকে না বলেছি আপনি রুমে চলে যান, আমি খাবার গরম করে নিতে পারবো। আপনি এক্ষুনি নিজের রুমে যান। নীলের আম্মু তখন আর কোনো কথা না বলে রুমে চলে গেল, কারণ তিনি খুব ভালো করেই জানেন এখন যদি তিনি এখানে আর একটাও কথা বলেন তাহলে নেহা রেগে যাবে। আসলে নেহা অফিসের সমস্ত কাজকর্ম করো বাসায় এসে সবকিছু সামলে। সে চায় না সংসার তার শাশুড়ি কোনো কাজ করুক। সে অফিস সামলাবে আবার এদিকে বাসায় এসে সবার জন্য খাবার তৈরি করবে, এটা তার প্রতিদিনকার রুটিন। তাই তার শাশুড়ি রুমে চলে গেল আর এদিকে সে রুমে এসে দেখতে পেল নীল বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। তাই সে ফ্রেশ হয়ে সোজা কিচেনে চলে গেল। তারপর খাবার গরম করে খাবার রুমে নিয়ে এসে তারপর নীলকে ঘুম থেকে ডেকে তুলল। এই নীল, ঘুম থেকে ওঠো। আমি না তোমাকে বলেছি আমি অফিস থেকে আসবো, যদি দেরি হয় তাহলে তুমি খাবার খেয়ে ঘুমিয়ে পড়বে। আমার জন্য অপেক্ষা করতে তোমাকে কে বলেছে? তুমি সারাদিন কত কষ্ট করো, তারপর আবার বাসায় এসে সংসার সামলাও, আর আমি শুধু সারাদিন বসে বসে খাই আর ভার্সিটিতে গিয়ে পড়াশোনা করি। এইটুকু অপেক্ষা করতে তোমার জন্য আমার ভালো লাগে। তাছাড়া তুমি আমার বউকে রেখে বর খেয়ে নেওয়া, এটা ভালো লক্ষণ নয়। হয়েছে সাহেব, হয়েছে। এখন আর নীতি কথা শোনাতে হবে না। তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন আর খেয়ে আমায় উদ্ধার করুন। অতঃপর নীল কোনো কথা না বলে চুপচাপ বিছানা থেকে উঠে খাবার খেয়ে নিল। আর তারপর নেহা সবকিছু গুছিয়ে রেখে বেডরুমে চলে আসলো। নীল বিছানায় বসে বসে নেহার জন্য অপেক্ষা করছিল। এটা দেখে নেহা বলল, কি ব্যাপার, তুমি আবার এখানে বসে আছো কেন? অনেক রাত হয়েছে, রাত প্রায় 11:30 বাজে, ঘুমাওনি কেন? একটু আদর পেতে মন চাইছে, প্লিজ একটু আদর দাও না আমাকে। এখন কিছুই হবে না, চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ো। আমার শরীরটা একটু ক্লান্ত লাগছে,
আমিও ঘুমাবো। তাছাড়া তোমার জন্য একটা গুড নিউজ আছে। আগামী সপ্তাহে আমরা সিঙ্গাপুর যাচ্ছি হানিমুনে 1 সপ্তাহের জন্য। তোমাকে বলে বোঝাতে পারবো না কতদিন পর তোমাকে নিয়ে একটু বাইরে বের হওয়ার সুযোগ পাবো। বিয়ের পর তো কখনোই আমাদের সেরকম কোনো সুযোগ হয়ে ওঠেনি। সব সময় তুমি শুধু তোমার সংসার আর অফিস নিয়ে ব্যস্ত থেকে যাও, আমাকে কোনো সময় তুমি দাওনি। এবার তুমি বাজে কথা বন্ধ করে ঘুমাবে নাকি আমাকে অন্য কোনো চিন্তা ভাবনা করতে হবে বলো শুনি? ঘুমাবো তো, তোমার বুকে ঘুমাবো। তোমাকে জড়িয়ে না ধরলে যে আমার রাতে ভালো ঘুম হয় না, সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তাহলে দেরি করছো কেন? চলে আসো। নেহা তখন মুচকি হাসি দিয়ে বিছানায় চলে আসলো আর নীলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। এভাবে দেখতে দেখতে আরও 3-4 দিন চলে গেল। এদিকে নেহা অফিস থেকে ছুটি নিয়েছে হানিমুনে যাবে বলে। সেদিন সন্ধ্যাবেলা নেহা অফিস থেকে চলে আসে। সে বাসে এসে দেখে তার শাশুড়ি মা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। তখন সে তার শাশুড়ি মাকে বলল, আম্মু, আপনাকে একটা কথা বলা হয়নি। আমি আর আপনার ছেলে আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছি হানিমুনের জন্য। এটা তো খুব ভালো খবর বৌমা, তবে কিন্তু সুখবর নিয়ে ফেরা চাই। তা না হলে কিন্তু এবার কিন্তু আর মানবো না। অনেক করেছো, অফিস সংসার সব কিছু অনেক করেছো। আমার একটা খেলার সঙ্গী চাই, তা না হলে কিন্তু এখন আর চলছে না। ঠিক আছে আম্মু, আপনি দোয়া করবেন যেন আপনার যেন একটা সুখবর নিয়ে ফিরে আসতে পারি। আর হ্যাঁ, আব্বুর ওষুধগুলো আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি। কাল সকালেই ডেলিভারি ম্যান দিয়ে যাবে। আপনি একটু কষ্ট করে সেগুলো রিসিভ করে নেবেন প্লিজ। আর বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র যা লাগবে সবকিছু আমি ড্রাইভারকে বলে দিয়েছি নিয়ে আসতে, আর টাকাও দিয়ে দিয়েছি। কাজের মেয়েটাকেও আমি সব কিছু বলে দিয়েছি, কিভাবে কি করতে হবে না হবে। আপনাকে কোনো চিন্তা করতে হবে না। সত্যি বৌমা, তুমি পারো বটে। তোমার মতো বৌমা পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার। সত্যি আমরা ধন্য তোমার মতো একটা মেয়েকে আমাদের বাড়ির বউ হিসাবে পেয়ে। তবে একটা কথা, আমরা কিন্তু এবার একটা সুখবর চাই। নেহা তখন লজ্জা পাওয়া মুখ নিয়ে সেখান থেকে উপরে চলে গেল আর রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নামাজ পড়ে তাকে যেন চলে আসলো সবার জন্য। তারপর কিচেনে চলে গেল। আসলে সবার জন্য নাস্তা বানালো আর সবাইকে নাস্তা খাই। তারপর রাতের রান্না করতে চলে গেল। রান্না শেষ হলেই নেহা তার শ্বশুরের রুমে গেল। আপু, আমি তো কাল সিঙ্গাপুরে যাচ্ছি, আপনার কি কিছু লাগবে? বৌমা, আমার তো তেমন কিছু লাগবে না, তবে তোমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করো। তোমার শাশুড়ি মায়ের যদি কিছু লাগে তাহলে তোমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসো। সত্যিই বৌমা, আমরা বুঝতে পারিনি তুমি এত কিছু কিভাবে খেয়াল রাখতে পারো। ফ্যামিলির কার কখন কি লাগবে সব কিছু তুমি দেখো। একদিকে সংসার সামলাও, অন্যদিকে অফিস। এত কিছু তুমি কি করে পারো বৌমা? সবই আপনাদের দোয়া আব্বু। আমি বলেছিলাম না আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, তাহলে আমি সব কিছু সামলে নিতে পারবো। সত্যি আমার যেটা হীরা চিনে, তাই তো আমার মতো বৌমাকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে পেরেছে। যাই হোক, ভালোভাবে ঘুরে এসো, নিজের শরীরের প্রতি যত্ন নিও। এখানে থেকে তো সবকিছু সামলাতে গিয়ে নিজের আর কোনো খেয়ালই রাখো না। আচ্ছা আব্বু, ঠিক আছে, আসি তাহলে। আর খাবার টেবিলে আসুন, আমি সবার জন্য নাস্তা তৈরি করেছি। সবাই একসঙ্গে বসে খাবো। তারপর তো অনেক দিন একসঙ্গে বসে খাবার খেতে পারবো না। এই বলে নেহা শ্বশুরের রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে আসলো। আবার তারপর নীলকে নিয়ে খাবার টেবিলে চলে গেল। খাওয়া দাওয়া শেষ হলে নীল নেহাকে বলে, আমি খুবই ভাগ্যবান তোমার মতো একটা মেয়েকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আর পুনর্জন্ম বলতে যদি কিছু থাকে তাহলে আমি বলবো আমি হয়তো আগের জন্মে কোনো ভালো কাজ করেছিলাম, যার ফলস্বরূপ আমি তোমাকে পেয়েছি। এই চোখের মেয়েরা বিয়ের পর তিনি আলাদা হয়ে থাকতে চাই, শ্বশুর শাশুড়ি সহ্যই করতে পারে না। আর যেখানে তুমি কিনা একা হাতে সবকিছু কত সুন্দরভাবে সামলে নিচ্ছ। সোনা, তোমাকে একবারই বলেছি আমি গ্রামের মেয়ে, আমি সব কিছু সামলাতে পারি। সমস্ত রকম পরিস্থিতিতে নিজেকে সামলে নেওয়া যায়, যেভাবে সেভাবেই নিজেকে তৈরি করেছি। আর হ্যাঁ, যেহেতু আমি গ্রামের মেয়ে, যেহেতু তুমি একটা কথা খুব ভালো করেই জানো, গ্রামে সবাই একসঙ্গে থাকার মতো পরিবেশ আছে, যেটা শহরে হয়ে ওঠে না। তাই আমি সবাইকে নিয়ে একসঙ্গে সব কিছু ম্যানেজ করে চলতে পারি। আর তার সঙ্গে আব্বু আম্মুর দোয়া তো ফ্রি আছেই। হ্যাঁ গো, সত্যি তুমি খুব ভালো একটা মেয়ে, আর ভালোবাসার মতো একটা মেয়ে। হ্যাঁ, এবার ঘুমাও, তাহলে আবার সকালে ঘুম থেকে উঠতে পারবে না। ভুলে যেও না, সকাল 10টায় কিন্তু আমাদের ফ্লাইট। অতঃপর
নীল আর কোনো কথা বলে না, নেহাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে নিল। নেহা নিজেকে একটু দূরে সরিয়ে নেওয়ার জন্য কিছুটা চেষ্টা করছিল, কিন্তু নীল সেটা করতে দিল না। সে নেহাকে তার ভালোবাসার উষ্ণতায় উষ্ণিত করতে থাকলো।